করছেন। আমাদের আজকের এই সেশনটি যিনি পরিচালনা করবেন, যিনি পাঠদান করাবেন, আমি যাকে ফোক শিল্পের সম্রাট বলতে চাই বা বলার আসলে সুযোগটা পেয়েছি বলেই ফেলি, আমাদের সবার পরিচিত মুখ। আর আসলে দাদার ক্লাসটা আরো পরে হওয়ার কথা ছিল, কিন্তু শিল্পকলা একাডেমির একটা বিশেষ কাজে টঙ্গিপাড়ায় দাদা এঙ্গেজ হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে দাদাকে না পাওয়ার ভয় থেকেই আসলে দাদাকে আগেই আমরা এনে ফেলছি। তো দাদার প্রতি আমাদের বরাবরের মতো আমরা যেভাবে রিসিভ করি সকল পাঠদানকারীদের, আমরা মনে করি যে করতালির মাধ্যমে দাদাকে আমরা গ্রহণ করলাম। তো আশা করছি আজকের এই সেশনটি আপনাদের ভালো লাগবে। আশা করি আপনারা যারা অনলাইনে আছেন তারা ক্যামেরাগুলো ওপেন রেখে আমাদের সাথে যুক্ত হবেন। আমি শিল্পী শাওন আকন্দ দাদাকে অনুরোধ করছি আজকের সেশনটিও শুরু করার জন্য। এই বছর 20 আগে এই আর্ট অ্যাপ্রিসিয়েশন কোর্সে আমিও আপনাদের মতো ছাত্র হয়ে এসেছিলাম। আর কয়েক বছর হলো এই অ্যাপ্রিসিয়েশন কোর্সে বিভিন্ন কারণে, শুধু অ্যাপ্রিসিয়েশন কোর্সে নয়, নানা কারণে আমাকে কিছু কথাবার্তা বলতে হয়। তো সবচেয়ে আশ্চর্য লাগছে এবার পার্টিসিপেশন অনেক। এইটা এই করোনার মধ্যে কি করে সম্ভব হলো সেটা অবশ্য আমি বুঝলাম না, এটা বিস্ময়কর। কিন্তু ইন জেনারেলি কি হয়, 15-20 জনের একটা টিম থাকে, আর সচরাচর আলোচনা শেষ হওয়ার আগে অর্ধেক হয়ে যায় সেটা। এটাই আমি দেখে অভ্যস্ত। আজকে কি হয় সেটা একটু দেখার বিষয়। আপনারা ইতিমধ্যে অনেক ক্লাস করে ফেলেছেন দেখছি, এবং আমার ধারণা অনেক কিছু জেনে ফেলেছেন। একটা কাজ আমি করব, আসলে এটা না করলে আমি কথাই বলতে পারবো না। আমরা এই অনেকগুলো অপরিচিত মানুষের সাথে দীর্ঘক্ষণ কথা বলা আমার পক্ষে একটা অসম্ভব প্রক্রিয়া। এটা আমি পারবো না আসলে। আমরা এক ধরনের সংক্ষেপে একটা যদি আলাপ করে নিই, আমার মনে হয় যে ভালো হয়। কারণ আমরা চিনি না, জানি না কীভাবে কথা বলি। আমরা তো কোনো স্টেশনে বসে নেই যে ট্রেন এলে চলে যাব, তা তো না। তারপর ঘন্টা দেড়েক মতো আমরা থাকবো বলে আমার ধারণা। আর যেটা করবো যে ওইটা হয়তো দুটো ভাগে করার কথা ছিল আমাদের। তো যেহেতু অলরেডি আপনারা শাহাবুদ্দিন ভাইয়ের সাথে দীর্ঘক্ষণ কথা বলে ফেলেছেন, আপনাদের উপরে আর চাপ তৈরি যাতে না হয় সে চেষ্টা আমি করবো। আরেকটি চেষ্টা আমি করবো, সেটা হচ্ছে যে আপনারা ইন্টারাক্ট করবেন। আমার কথাবার্তার সাথে আমি বিভিন্ন সময় আপনাদেরকে নানা কিছু জিজ্ঞেস করবো, সেইটা যেন ঘটে। আমি পেশাগত জীবনে শিক্ষক নই, এটা নিশ্চিত। যে এই বিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে পাঠদান প্রক্রিয়া যেটা ঘটে, যে শিক্ষকেরা বলে যায়, ছাত্ররা শুনে যায়, এটা আমার কোনোদিন ভালো লাগেনি। তো আমার ধারণা আপনাদেরও ভালো লাগে না। তো আমরা যেটা করব, যে আমরা কথাবার্তা বলতে থাকবো, এবং এই বাংলাদেশের লোকশিল্পের যে বিশাল একটি ভান্ডার আছে, তার সঙ্গে আপনাদের আমি খানিকটা পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করবো। আসলে সত্যি কথা বলতে কি, এরকম একটা অ্যাপ্রিসিয়েশন কোর্স শুধু ফোক আর্ট নেই হওয়া উচিত। ফোক আর্ট এত বড় ব্যাপার যে তার ছোট ছোট ভাগ করতে পারলে। কিন্তু আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা বলেন আর আমাদের প্রতিষ্ঠানগুলো এখনো এই কলোনিয়াল হ্যাংওভার কাটে উঠতে পারে নাই। এই জন্য ধরেন যে দাদাইজম, সুরালিজম, অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম, এগুলো আমরা খুব ডিটেইলি শিখতে চাই। ফোক আর্টের ক্লাস একদিন, ফোক আর্ট ব্যাপারটা এরকম যেন আমরা একদিন একটা ক্যাপসুল খাওয়াই দিলেই হবে। আর পশ্চিমের বিভিন্ন দেশগুলোতে যত রকমের বড় বড় ঘটনা ঘটছে, অন্তত গত 150-200 বছরের বা আরও বেশি সময় দেখছি, একদম সভ্যতার প্রাচীন ইতিহাস, গ্রিক রোমান থেকে শুরু করে। তো সেখানে আমি আমাদের ভারতীয় পর্ব আছে দেখছি, অজন্তা ইলোরা, মৌর্য যুগ, ভালো হয়েছে, ভালো বিস্তৃত সিলেবাস হয়েছে আপনাদের জন্য, যেমন আপনারা মজা পেয়েছেন।
তো ফোক আর্ট নিয়ে আজকে আমাকে কথা বলতে হবে। আমরা ফোক আর্ট নিয়ে কথা বলবো। একটা কথা শুরুতেই বলে নেওয়া ভালো যে যত দিন যাচ্ছে এই লোকশিল্প বিষয়টি নিয়ে যত চিন্তা করছি তত মনে হচ্ছে যে আসলে লোকশিল্প জিনিসটা আসলে কি। আচ্ছা, কিছুদিন আগে একটা জিনিস জানেন, বাংলাদেশের কয়েকটা জিনিস হচ্ছে কালচারাল হেরিটেজ হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। কি কি জানেন? জানেন না? না, ইন্টারনেট ঘাটলেই জানতে পারবেন, কঠিন কিছু না। বাংলাদেশের কয়েকটা জিনিস ইন্টারজেবল কালচারাল হেরিটেজ হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। তার ভিতরে প্রথম পেয়েছে বাউল গান, তারপরে পেয়েছে জামদানি, তারপরে পেয়েছে শীতল পাটি, তারপরে আর কি পেল সুজন? সুন্দরবন, ও সেগুলো না, এটা ইন্টারজেবল হেরিটেজ না, ওটা অন্য লাইনের আবার। শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা। আর মঙ্গল শোভাযাত্রা, এটা খুব দারুণ ব্যাপার। এই মঙ্গল শোভাযাত্রাটা কারা করে? মানে আমরা জানি যে বাউলরা বাউল গান করে, তারপরে শীতল পাটির যারা, তারা শীতল পাটি করে। আমাদের যে এই বই খাতা, আপনারা কি জানেন একসময় পাঠ্যপুস্তকে লেখা থাকতো পৃথিবীর সবচেয়ে সভ্য দেশকে ব্রিটিশ, ইংল্যান্ডকে বলা হতো পৃথিবীর সভ্য দেশ। তো সেইটা তো তারা বলতেই পারে। তা আসলে কি ব্যাপারটা তো আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে 50 বছর, আমরা তো একটু নতুন করে ভাবতে পারি যে আসলে ঘটনাটা কি, আসলে কি তাই হয়েছে। কি আপনাদেরকে ছোট করে বলি, ধরেন যে পৃথিবীতে একসময় আমেরিকা বলে কোনো দেশ ছিল না, এটাকে ভাবেন। বেশি দিন আগেকার কথা না, কিন্তু আপনি 1000 বছর আগে গেলে আর আমেরিকা বলে কোনো দেশ নাই। কলম্বাস যখন আমেরিকা গেল, যে কিছু অসভ্য লোক দেখলো আপনার বিবেচনায়, এই অসভ্য লোকরা যদি হেল্প না করতো তাহলে কিন্তু কলম্বাস ও তার সাথীরা বাঁচতই না। তারপরে কলম্বাস কি করলো জানেন? সভ্যতার একটি পরম নিদর্শন হইতেছে যে আপনাকে এই ক্ষমতা অর্জন করতে হবে যেন আপনি আরেকজনকে মেরে ফেলতে পারেন, এবং আপনাকে এই এই যে দক্ষতা প্রদর্শন করতে পারলে, সভ্যতা নিয়ে নিশ্চয়ই আজকে আলোচনা করলে আরেক দিকে চলে যাবে ব্যাপারটা। কিন্তু এই পুরো আলোচনার জন্য আমরা লোকশিল্প নিয়ে আলোচনা করতে গেলে এই আলোচনাগুলো খুব জরুরি। এ কারণে যদি আমরা পুরো বিষয়গুলোর মীমাংসা না করি বা অন্তত আলোচনা না করি, উস্কানিমূলক ব্যাপার না থাকে, তারপরে আপনারা লোকশিল্প সম্পর্কে পরিষ্কার ধারণাই পাবেন না। আমি ব্যক্তিগতভাবে লোকশিল্প শব্দটির পক্ষে নই, কিন্তু আমাদেরও বলতে হয়, কারণ কমিউনিকেশনের সুবিধার্থে। এটা একটা বড় কারণ, আমি খুব সহজ করে বলে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে যে দীর্ঘদিন, প্রায় 200 বছরের একটা কলোনিয়াল হ্যাংওভার আমাদের, মানে কলোনিয়াল শাসনের কারণে আমাদের মনোজগতে এমন একটা ব্যাপার ঘটেছে যে আমরা আসলে ওই ব্যাপারটা থেকে ভুলতেই পারি না। আমাদের ভেতরে এটা ইউরোসেন্ট্রিক চিন্তা ভাবনা খুব প্রবল। আপনাকে সহজ করে বলি যে মডার্ন আর্টের কোনো অস্তিত্বই থাকে না যদি সেখানে ফোক আর্ট না থাকে। ব্যাপারটা বাইনারি হিসেবে ভাবেন যে আপনি কোনো কিছুকে যদি বড় হিসেবে বা ভালো হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, কোনোটাকে একটু ছোট করতে হবে, নাহলে আপনি আর বড় কিসের। এই পার্সপেক্টিভে কলোনির লোকেরা আমাদেরকে বহুদিন আগে এসে বলল, যখন আপনারা জানেন ইতিহাস না, আপনারা সবাই শিক্ষিত ভদ্র পরিবার থেকে এসেছেন, যে সেই সিরাজউদ্দৌলার পতন, পলাশীর যুদ্ধ, এগুলো তো সবই জানা কথা আপনাদের। তারপরে তারা যে এই শাসন ক্ষমতা দখল করে 200 বছরের ভেতরে কলেজ প্রতিষ্ঠা করে আমাদেরকে ইংরেজি শিখিয়ে আমাদেরকে যা কিছু করেছে, তার একটা পর্যায়ে এসে তারা আমাদেরকে বলেছে যে তোমাদের তো আর্ট নাই। আপনি যদি 19th সেঞ্চুরির অনেক বই দেখেন, তাতে এরকম অজস্র উদাহরণ পাওয়া যায় যে ভারতবর্ষীয়দের, মানে বাংলাদেশ শুধু না, বলা হচ্ছে যে তোমাদের তো আর্ট নাই। কদিন আগে আমার এক বন্ধু আছে রাইহান রাইন, দর্শনের অধ্যাপক, ও একটা প্রেজেন্টেশনে বললো যে ওরা এটাও বলেছে তোমাদের তো দর্শন নাই। আমার এক বন্ধু ইতিহাস নিয়ে কাজ করে, ও বলল যে ভারতবর্ষীয় এটাও ব্রিটিশরা আমাদেরকে এটাও শিখিয়েছে, আমার ভারতবর্ষের তো ইতিহাস নাই, কিছুই নাই।
তো আমাদের যে শিল্প নাই, তাহলে শিল্প কই? শিল্প ইউরোপে হয়। তারপরে সেই শিল্পের শেখানোর জন্য তারা একটা আর্ট কলেজ বানিয়েছে কলকাতায় এবং আরও কোথাও কোথাও। তারই একটি কন্টিনিউটি হইতেছে আমাদের যে ইনস্টিটিউটগুলো এখন ঢাকা এবং অন্যান্য অঞ্চলে আছে। এটাতে আপনারা সবাই জানেন, এগুলো আপনারা অলরেডি শুনেছেন। সমস্যা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এতে যদি আমাদের পথিকৃত শিল্পীরা দেখবেন, জয়নুল আবেদিন, কামরুল হাসান, সুলতান, এরা সবাই কিন্তু যেটাগুলোকে আমরা লোকশিল্প বলি তাকে খুব গুরুত্ব দিয়েছে। জয়নুল আবেদিন 50 দশকের গোড়ায় ইউরোপে গেলেন এবং ফিরে এসে উনি বুঝতে পারলেন ইউরোপ যে আরে সবাই তো যার যার টানে কাজ করছে, আর আমরা শুধু ওদের টানে কাজ করছি কেন? আমাদের দেশেরও তো অনেক কিছু আছে। উনি লোকশিল্প বিষয়টিকে নানানভাবে কাজ করার চেষ্টা করেছিলেন এবং 50 দশকের গোড়াতেই লোকশিল্পের একটি প্রদর্শনী হয়েছিল আর্ট কলেজে 55 সালে। আপনারা বিস্তারিতভাবে নিশ্চয়ই জেনে নেবেন, পড়ে নেবেন। আমি শুধু যে অংশটুকু বলে আমার মূল আলোচনায় যাব, এই দীর্ঘ ভূমিকার হয়তো দরকার ছিল কিংবা ছিল না, কিন্তু কথাগুলো কথায় কথায় এসেই গেল। সেটা হচ্ছে যে শেকড়কে ছাড়া যেমন কোনো গাছ বড় হয় না, তেমনিভাবে লোকশিল্প ছাড়া কোনো জাতির শিল্পচর্চা বিকশিত হয় না। এবং এই লোকশিল্প বিষয়টিকে নিয়ে আমাদের ধারণা প্রায়শই অপরিষ্কার। এর কারণ এই নয় যে লোকশিল্প অপরিষ্কার, এর কারণ এই যে আমরা লোকশিল্পকে ঠিকমতো তার যথেষ্ট গুরুত্ব, তাৎপর্য সহ চিনতে পারিনি। যেমন ধরেন, আমরা মনে করি যে প্রতিষ্ঠানের বাইরে লোকশিল্প চর্চা হয়। অনেকদিন ধরে ইউরোপের তাত্ত্বিকেরা আমাদের এটা শিখিয়েছে, কিন্তু তখন সমস্যা হয় যে প্রতিষ্ঠান নিজেই একসময় ট্র্যাডিশন তৈরি করতে আরম্ভ করে, তখন সেটা আর এরকম কোনো জায়গায় থাকে না যে সেটা আসলে প্রতিষ্ঠানের বাইরের কিছু। এবং আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে আসলে এখনও খুব গভীরভাবে ভাবা হয়নি। আপনাদের জন্য ব্যাপারটি একটু কঠিন হয়ে যাচ্ছে হয়তো, কিন্তু আমার মনে হয় যে আপনারা সবই জানেন এবং সবই বোঝেন, আপনারা আপনাদের মতো করে বুঝে নিন। এইটুকু আমি শুধু আপনাকে বলি যে আমরা আমাদের সম্পর্কে জানি সবচেয়ে কম। আমাদের সম্পর্কে জানা উচিত, এবং আপনি জানতে পারলে দেখবেন যে আমাদের অঞ্চলে আমরা শিল্পের মধ্যেই বাস করতাম। যদিও ইউরোপের ব্রিটিশ শাসকেরা আমাদের বলেছে, এই তোমাদের তো আর্ট নাই, আর্ট হয় ইউরোপে, আর্ট হয় ইতালিতে, আর্ট হয় ফ্রান্সে। আমরা তারপর তাদের মতো করে আর্ট প্র্যাকটিস করতে শুরু করেছি বটে, কিন্তু আমরা আসলে আর্টের ভিতরেই বাস করতাম। আমাদের প্রতিদিনের জীবনে আমাদের মা খালারা, আমাদের পূর্বপুরুষেরা কাঁথা তৈরি করত, সেটা আসলে আর্ট। আমাদের পূর্বপুরুষেরা মাটির কাজ করত, বাঁশ বেতের কাজ করত তাদের প্রতিদিনের জীবনের প্রয়োজনের অংশ হিসেবে, সেগুলো আর্ট। এবং দেখবেন যে আলপনা, একটা সহজ করে বলি, আলপনা কি শিল্প নয়? আমরা সবসময় এটাকে একটি লোকশিল্প কিংবা ট্র্যাডিশনাল শিল্প ইত্যাদি কিংবা রিলিজিয়াস একটা বিষয় বলে এটাকে আলাদা করে রেখেছি, কিন্তু ইউরোপের একটা বিপুল পরিমাণ শিল্প তৈরি হয়েছে তো রিলিজিয়াসলি, আপনারা নিশ্চয়ই সেগুলো পড়েছেন। ফলে ধর্মের সঙ্গে শিল্পের গভীর একটি সম্পর্কের জায়গা ছিল এবং অনেক রকম শিল্পচর্চা মানুষ করছে এবং করতেই থাকবে আমার ধারণা। যেটা বলতে চাচ্ছি আমি যে যেই কৌমভিত্তিক সমাজের ভেতরে বাংলাদেশের লোক বাস করত, সেখানে তাদের প্রতিদিনের জীবনে শিল্প মিশেছিল। তারই কিছু কিছু কথা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব। চলুন তাহলে আমরা প্রেজেন্টেশনটা দেখি। এখন এই লোকশিল্প কি, কেন, কিভাবে, এটা নিয়ে নানা রকম তাত্ত্বিক বিতর্ক আছে। সেটা নিয়ে বিভিন্ন সমাবেশে আমি ইতিমধ্যে বহুবার বলেছি, অতএব আপনাদেরকে আর এই বিতর্কের ভিতর জড়াবো না। কিন্তু আপনাদেরকে এইটুকু ভাবতে আমি উস্কানি দিব যে আসলে লোকশিল্প জিনিসটা কি, এর গুরুত্ব, তাৎপর্য কি, সেটা নিয়ে আপনারা আপনাদের মতো করে ভাববেন এবং এইটি অন্তত বোঝার চেষ্টা করবেন যে আসলে কি এটাকে আলাদা করে দেখা কি জরুরি কিনা, নাকি এই টার্ম লোকশিল্প আসলে কোনো একটা রাজনীতির অংশ কিনা, সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আলাপ করতে পারি আগামী সেজন্য আমরা এই যে দেখেন যে এই বাংলাদেশ নামক ওই দেশটাতে আমরা বাস করি, এই ম্যাপটা যদি আপনি খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন তাহলে কি দেখেন জানেন? আমরা এই দেশটা তৈরি হয়েছে আসলে হিমালয় থেকে বরফ গলা পান দিয়ে যে নদী তৈরি হয়েছে। আপনারা কখনো নদীর উৎসে গেছেন?
একটি নদী কি করে তৈরি হয় দেখেছেন? বা তৈরি হওয়ার পর কিরকমভাবে সেটি প্রবাহিত হয় দেখেছেন? সুযোগ পেলে যাবেন, সেটা একটি জীবনের একটা অপূর্ব অভিজ্ঞতা। এটা বেসিক্যালি সাগরের এই হিমবাহ বলে যেটাকে আর কি, হিমবাহ গলে গলে যে পানি জমা হয় সেটা থেকে একটি কূপের মতো তৈরি, মানে হ্রদের মতো তৈরি, সেখান থেকে একটি উপচে পড়ে একটা নালার মতো, সেটা থেকে আস্তে আস্তে বড় হতে হতে বড় হতে হতে এই পদ্মা, মেঘনা, যমুনায় পরিণত হয়। আমরা এই বলতে পারেন যে এই বিভিন্ন নদীর আমাদের এখানে এসে সাগরে মিশেছে এবং অজস্র খাল বিল এ ভরা আমাদের এই অঞ্চল, এই নদীবাহিত পলি জমে জমেই বেসিক্যালি এই বাংলাদেশটা তৈরি হচ্ছে। তো নদীর একটি বড় ভূমিকা আছে বলে আমার মনে হয়, এবং বাংলাদেশকে বুঝতে গেলে, বাংলাদেশের লোকশিল্পকে বুঝতে গেলে নদী বুঝতে হবে, এর কোনো বিকল্প নাই। এবং আমার মনে হয় যে আপনারা যেই অঞ্চলের মানুষ, আপনারা যদি সেই অঞ্চলের নদীগুলোর কথা একবার ভাবেন, যদিও নদীগুলোকে আমরা মোটামুটি সাফল্যের সঙ্গে মেরে ফেলেছি, আর বেশি দিন লাগবে না। ইভেন যমুনা নদীর উপর দিয়ে গেলেও আমরা দেখতে পাই যে বেশিরভাগটাই চরে পরিণত হচ্ছে। তো আমরা একবার হাসতে হাসতে বলছিলাম যে আর কিছুদিন গেলে তো এমনি এখান থেকে একটা রাস্তা বানিয়ে দেওয়া যেত, আর কয়টা দিন ওয়েট করে খামাখা কষ্ট করে এত টাকা পয়সা খরচ করে ব্রিজ করার খুব একটা দরকার হতো না। তো এখন এই নদীকে কেন্দ্র করে, নদীর তীরে আসলে আমাদের এই সভ্যতা গড়ে উঠেছে, এবং সেটি ছিল কৌমভিত্তিক, কৃষিভিত্তিক একটি কৌম সমাজ, মানে স্মল কমিউনিটি। আপনারা যদি সুযোগ পান গ্রামে যাবেন, আমি সুযোগ পেলেই গ্রামে যাই, এবং গ্রামে গেলে এবং যদি কোনো নদী তীরবর্তী গ্রামে যদি আপনি অবস্থান করেন, দেখবেন যে এখনও সেই ভাইব, সেই বাতাস, সেই গন্ধ আপনি খুঁজে পাবেন। এবং এই নদীকে কেন্দ্র করে আমাদের সংস্কৃতি বিকশিত হচ্ছে মূলত, এবং নদীর একটি বড় প্রভাব আমাদের মধ্যে ছিল। আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে এই অঞ্চলের যে মানুষ যেই ধর্মীয় বিশ্বাস, যে আচার অনুষ্ঠানের ভেতরে বাস করত, সেইটা একটা বড় ব্যাপার হয়ে দেখা দিয়েছে। যে জন্য আমি বলছিলাম যে আমাদের প্রতিদিনের জীবনে লোকশিল্প মিশেছিল। আমার ধারণা এখনও আছে, আমরা টের পাই না। কিভাবে সেটা আমরা একটু পরে বলবো, কিন্তু আমি কথাটি আবার ফিরে আসবো। দেখুন, আমার ধারণা এখনও আমাদের প্রতিদিনের জীবনে কোনো না কোনোভাবে লোকশিল্পের কোনো না কোনো উপাদান মিশে থাকে। অনেক সময় আমরা টের পাই, অনেক সময় আমরা টের পাই না। এটি এক ধরনের গ্রামীণ একটি এটা ধামরায়ের, কেউ আছেন নাকি এখানে? ধামরায়ের কেউ নাই মনে হয়। এটি ধামরায়, এটা এক ধরনের হাজরা উৎসব বলে, এটা চৈত্র সংক্রান্তিতে হয়। আপনার যদি কখনো সুযোগ হয় এই হাজরাতে যাবেন, এবং চৈত্র সংক্রান্তিতে ওখানে এক ধরনের চড়ক হয়, সে এক বিচিত্র অভিজ্ঞতা। এবং একটা জিনিস খুব মজার, অনেক বছর আগে যখন আমি প্রথম সারা রাত গাজনের উৎসব করে ফিরছি ভোরবেলা, আমি এবং আমার বন্ধুরা চৈত্র সংক্রান্তির রাতে, মানে ভোরে, আমি খেয়াল করলাম ঢাকা শহরের লোকেরা তখন এই পাঞ্জাবি আর লাল পাড় সাদা শাড়ি পরে বৈশাখ উদযাপন করতে যাচ্ছে। তার মানে কি, ধামরায় একটা প্রোগ্রাম শেষ হচ্ছে আর ঢাকায় আর একটা প্রোগ্রাম শুরু হচ্ছে। সম্পূর্ণ অপোজিট দুটো স্রোত একই শহরে বা একই এলাকায়, প্রায় কাছাকাছি এলাকায় এক্সিস্ট করে। এই আরবান কেন্দ্রিক, মানে ঢাকা কেন্দ্রিক কিংবা নগর কেন্দ্রিক যে সভ্যতা, বা এই রমনার বটমূল, চারুকলার মঙ্গল শোভাযাত্রা ইত্যাদি ইত্যাদি, এগুলোর বয়স কিন্তু বেশি না। ছায়ানটে শুরু হয়েছে 60s-এ, আর মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে 80s-এ। আমি নিজেও দীর্ঘদিন এই ধরনের প্র্যাকটিসের ভিতরে ছিলাম, কিন্তু আমি দেখেছি যে এটাই শিল্প, এটাই সংস্কৃতি নয়। এর বাইরেও বাংলার একটি বিপুল সাংস্কৃতিক প্র্যাকটিস এক্সিস্ট করে, এবং সেটার জন্য আসলে শহরে নয়, শহরের বাইরের দিকে চোখ ফেরানো উচিত। আপনারা যে অঞ্চলের মানুষ, তারা যদি সেই অঞ্চলের সংস্কৃতির দিকে একটু যদি নজর দেন, দেখবেন বহু কিছু আপনি দেখেনি। একটি গল্প বলি, এটা হয়তো অপ্রাসঙ্গিক শোনাবে, কিন্তু আমার মনে হয় বুঝতে সাহায্য করবে। এটা কিছুদিন আগে একটা ওয়েবিনারে আমি ছবি দেখিয়ে বলেছি। ছবিগুলো নাই এখানে আজকে রেডি নাই, কিন্তু আমি গল্পটা বলতে পারি। এটা হচ্ছে আর্লি 50s-এর একটি সূচিকর্ম আমরা আবিষ্কার করেছি রাশিদা বেগম নামে এক শিল্পী।
একটি বই আছে, দেখা হয়নি চক্ষু মিলিয়ে, তার মধ্যে এই বইটি তার সেখানে এটি ছাপা হয়েছে এবং 18 সালে ঢাকা আর্ট সামিটে এটা ছিল, এক্সিবিট হয়েছিল। তো এই যে কাজটি আমি দেখলাম, তো ঘটনাচক্রে এটি আমার ভদ্রমহিলা আমার খালা, মানে আমরা পারিবারিকভাবে খুবই পরিচিত এবং জন্মের পর থেকেই তো আমরা খালাদের দেখে অভ্যস্ত। তারপর ছোটবেলা থেকে জানতাম যে খালা কাজ করে, নানা রকম হাতের কাজ জানে। তো আমরা যখন বিশ্ববিদ্যালয়ে এলাম, বিশ্ববিদ্যালয়ে পড়লাম, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে ঘটনাচক্রে অনেক দেশ বিদেশ ঘুরে অনেক বছর পর আবিষ্কার করলাম যে আমার খালা একজন শিল্পী। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা শৈশবে আমরা কেন বুঝতে পারলাম না যে খালা একজন শিল্পী? তার কারণ আমাদেরকে কেউ বোঝায় বলে নাই। আমাদের পুরো এডুকেশন পদ্ধতির ভিতরে এমন কোনো জায়গা নাই যেখানে এই জাতীয় নারী শিল্পীদের রিকগনাইজ করা হবে। বলে হ্যাঁ, খুব ভালো হাতের কাজ করে, সেটা টাঙায় টাঙায় রাখা হয়, লোকজন আসলে দেখানো হয়। সেটা যে আর্ট ওয়ার্ক, সেটার যে একটা আলাদা গুরুত্ব আছে, সেটা আমরা রিকগনাইজ করতে শিখি নাই। আর আমাদের প্রতিষ্ঠানগুলো এই বিষয়ে খুব উৎসাহী না। এর ফল হয়েছে এই যে আমরা ঘটনাচক্র, উনি খালা, আমার খালা বলে, এবং ঘটনাচক্রে আমি এই বিষয়ে কিছুটা পড়ালেখা করেছি, এই বিষয়ে খানিকটা ঘোরাঘুরি করেছি বলে হয়তো আমি বিষয়টাকে একসাথে গুছায় যখন আমরা প্রেজেন্ট করলাম তখন লোকে চমকে গেল, আরে। কিন্তু আমার ধারণা এরকম রাশিদা বেগমের মতো আরও অজস্র শিল্পী বাংলাদেশে ছিল এবং আছে, যারা যার যার মধ্যে করে কাজ করছে, তাদের খবরই হয়তো আমরা রাখি না। এই যে দেখা না দেখার গল্প, এই যে দেখতে পারা এবং না পারার গল্প, এটি লোকশিল্প বিষয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আপনারা ভেবেই নিলেন যে এটা গ্রামে হয়, কিন্তু লোকশিল্পের একটা বিপুল অংশ নগরেও হয়। নগরেই তার উৎপত্তি ঘটেছে, বিকাশ ঘটেছে। সেটা আমি আমার প্রেজেন্টেশনের সেকেন্ড পার্টে বলবো। প্রথম পার্টে আমরা একটু ট্র্যাডিশনাল গ্রামীণ জীবনের কথাগুলো একটু বলে নিই। এই যে এখানে আপনাদের মঙ্গল শোভাযাত্রা, যেই মঙ্গল শোভাযাত্রায় আমি নিজেও একসময় খুব করেছি, অংশ নিয়েছি। সেই হিসাবে আমাদের মতো আরও অনেক মানুষ আছে যারা একদম এখন কালচারাল হেরিটেজের প্র্যাকটিশনার হিসেবে আমরা নিজেদেরকে নিশ্চয়ই দাবি করতে পারি, যেটা কালচারাল হেরিটেজ হিসেবে অলরেডি স্বীকৃতি পেয়েছে। এই ঘটনাটার পেছনে আমার মনে হয় যে একটা কারণ হচ্ছে যে আমরা যতই আরবান হই না কেন বা যতই শহরে থাকি না কেন, আমাদের মন মানসিকতার ভেতরে সেই যে শত শত বছরের যে ধারাবাহিকতা, কালচার রয়ে গেছে, সেটা তো আর মুছে ফেলা যায় না তো সহজে। তবে বাংলাদেশের লোকশিল্প নিয়ে কথা বলতে গেলে দুটো বিষয় নিয়ে নিশ্চয়ই কথা বলতে হবে। তার একটা হচ্ছে যে, আপনারা জানেন কিনা জানি না, কিন্তু দুটো মাধ্যমে বাংলাদেশের শিল্পীরা শত শত বছর ধরে কৃতিত্ব দেখিয়েছে। তার একটি হচ্ছে মাটি। কেন বলুন তো মাটি? কে বলতে পারবেন? তাই আর কিছু? শুধু সহজলভ্য? মানুষ শিল্পীরা কেন মাটি নিয়ে এত কাজ করলো? হ্যাঁ, নিশ্চিতভাবে সহজলভ্য একটা বিষয়। আরেকটি বিষয় আছে, আমাদের এখানে পাথর পাওয়া যায় না। যদি এখানে পাথর পাওয়া যেত, যেরকম কি পৃথিবীর অনেক দেশে পাওয়া যায়, তাহলে আমাদের এখানকার শিল্পীরা পাথর নিয়ে প্রচুর কাজ করত। যে কোনো শিল্প কোনো একটা অঞ্চলে বিকশিত হওয়ার সঙ্গে মনে রাখবেন, সেই অঞ্চলে প্রচলিত বা পর্যাপ্ত পাওয়া যায় এমন উপাদান নিয়েই মানুষের শিল্প তৈরি করার চেষ্টা করেন। আরেকটি বিষয়ে আমাদের দেশের শিল্পীরা অসাধারণ পারদর্শিতা দেখিয়েছেন। 2-2.5 বছর, 1000 বছরের যে বাংলাদেশের ইতিহাস জানা যায়, তার ভিতরে সেটা কি কে বলতে পারবেন? তাঁত শিল্প। মসলিন বলতে পারেন, মসলিন একটি নাম, যে নামটা আমরা দিইনি। এখানেও খুব মজার ব্যাপার, বাংলাদেশের তাঁত শিল্পীকে যে মসলিন বলা হবে, মসলিন বলা হয়, আমরা যে মসলিন দেখে গর্ববোধ করি, এই নামটিও আমাদের দেওয়া নয়। বলা হয় যে ইরাকের মসুল বলে একটা জায়গা আছে, যে আইএসদের দখলে এখন। মাঝে মাঝে দেখবেন যে আইএস মসুলের এই এতগুলো বোমা মেরেছে, এতগুলো মানুষ মারা গেছে, সব সংবাদ নিউজ পেপারে আমরা দেখি। এই
মসুল থেকে ভারতবর্ষ থেকে যত তাঁত বস্ত্র যেত সেগুলো ইউরোপে চালানো হতো। তো মসুল থেকে আগত বলে ইউরোপিয়ানরা এটাকে মসলিন বলতে বলে কেউ কেউ অনুমান করে, যে কারণেই মসলিন নামের উৎপত্তি। পরে ওরা আবিষ্কার করে যে এই মসলিন আসলে ইরাক থেকে আসে না, এটা আসে আসলে ইন্ডিয়া থেকে। এখন যেমন মাঝে মাঝে আপনারা দেখেন না পত্রিকায় বা টিভি চ্যানেলে যে নৌকায় করে ইউরোপে যাওয়ার চেষ্টা করে মানুষ মারা যাচ্ছে, ধরা পড়ছে, হচ্ছে না? 300-400 বছর আগে ইউরোপিয়ানরা এইভাবে একসময় ইন্ডিয়া আসার চেষ্টা করত, মারা যাচ্ছে, ধরা পড়ছে, তারা ইন্ডিয়ায় আসতে চায়, সরাসরি সমুদ্রপথে একটা পথ খুঁজতে চেষ্টা করেছিল। কেন? আপনাদের কাছে সভ্যতা বিকাশের জন্য। যে আলোচনাটা আমরা শুরুতে করছিলাম যে সভ্যতার বিকাশের যে গল্প, তারা এই কথাটিই পরে বলেছিল, আমাদেরকে ছলে বলে কৌশলে ভারতবর্ষ দখল করে তারা বলল এরা অসভ্য, এদেরকে সভ্যতার বিকাশ ঘটাতে হবে, এনলাইটেন করতে হবে, এর দায়িত্ব তো তাদেরই। এই করে এই দেশটাকে তারা শোষণ করলো, শাসন করলো এবং লুটপাট করে যা নিয়ে গেছে সেটা ব্রিটিশ মিউজিয়ামে গেলে দেখা যায়। কেউ কেউ দাবি করছে যে ব্রিটেনের উচিত এখন আমাদের কাছে মানে ক্ষমা চাওয়া, যে এবং এগুলো ফেরত দেওয়া। হ্যাঁ, ইন্ডিয়ার এক ভদ্রলোক শশী ঠাকুর, কি যেন শশী থাপুর নাকি খারো, হ্যাঁ, উনি তো অক্সফোর্ডের একটা বক্তৃতাতে বলেছেন, আমরা দেখেছি। খেয়াল করুন, যেই দেশে আসার জন্য একদিন ইউরোপের বিভিন্ন জাতি মরিয়া হয়ে উঠেছিল, এত সমৃদ্ধ ছিল যে দেশ, এখন এই 400-500 বছর পর পরিস্থিতি এতই খারাপ, এই দেশের লোক আবার ইউরোপে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। এটা এক প্রকৃতির খেলা, লীলা, বোঝা বড় দায়। কিন্তু একটা ব্যাপার খুব পরিষ্কার করে আমি বলতে চাই যে এই লোকশিল্পের আঙ্গিকে আমাদের আসলে বুঝে নেওয়া দরকার আছে যে এই সমৃদ্ধ একটি জনপদ যখন হয়, মানুষজন খাইতে পারে, তারা পড়তে পারে, তাদের একটা কালচার আছে, তারা নিজেদের মতো জীবনযাপন করে, তখন সেখানে অবশ্যই একটি সমৃদ্ধ শিল্প ধারা, যেটাকে আমরা এখন লোকশিল্প বলি, সেই সমৃদ্ধ শিল্প ধারা তৈরি হবে। পৃথিবীর সব দেশেই হবে, এটা শুধু বাংলাদেশ বলে যে এরকম না। বাংলাদেশে একটা সমৃদ্ধ ধারা ছিল, আছে, এবং আমার ধারণা যে আরও কিছু কাল থাকবে। এই যেমন ধরেন আমি কিছু টেরাকোটার ছবি দেখালাম, এখানে আপনারা যদি দেখতে থাকেন, যে টেরাকোটার ছবি যেমন কান্তজির মন্দিরের ডিটেইলিং দেখতেছেন আপনারা, এইগুলা তো অনেক পরবর্তীকালের, এটা 17-18 সেঞ্চুরির কাজ দেখতেছেন আপনারা। এই ধারাটা কিন্তু মানে টেরাকোটাকে আমরা খুব ফাইন আর্টের মর্যাদা দিতেই শিখলাম না, যদিও একটা সিরামিক ডিপার্টমেন্ট আছে আমাদের, অনেক জায়গাতেই আছে। এবং জয়নুল আবেদিন রায়ের বাজারের পালপাড়া থেকে মরণচাঁদ পালকে নিয়ে এসে এখানে যুক্তও করেছিলেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেখানে খুব বেশি যে এগিয়েছে ব্যাপারটি তা না। কিন্তু অজস্র মৃৎশিল্পী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখনও কাজ করে এবং তাদের সংখ্যা খুব কম নয়। যেহেতু কোনো পরিসংখ্যান হয় নাই, কোনো সার্ভে নাই, এই জন্য আমি আপনাকে বলতে পারছি না, কিন্তু আমি এদের বড় অংশকে চিনি ব্যক্তিগতভাবে এবং সেটি খুব দারুণ একটি অভিজ্ঞতা। আপনারা সময় সুযোগ হলে এটা দেখে নিন যে ওখানে এই যেমন মৃৎশিল্প হয় না এমন কোনো জেলা খুঁজে পাওয়াই কঠিন। আপনারা দেখতে পারেন যারা পটুয়াখালী একটা বড় সেন্টার, কুমিল্লায় বিজয়পুর একটা বড় সেন্টার, এদিকে কিশোরগঞ্জ একটা বড় সেন্টার, রাজশাহী একটা বড় সেন্টার, কুষ্টিয়া একটা বড় সেন্টার, বগুড়া আছে, দিনাজপুর আছে, বহু জায়গায় আছে। বাংলাদেশের আমার দ্বারা সমস্ত জায়গায় আপনি মাটির কাজ কোনো না কোনো মাত্রায় পাবেনই। এই যে ট্যাপা পুতুলের উৎসাহ জানেন, এই যে ট্যাপা পুতুলগুলো দেখছেন, এটা বোধহয় কুষ্টিয়ার। এছাড়া বহু জায়গায় ট্যাপা পুতুল হয়। এই ট্যাপা পুতুল সম্পর্কে কেউ বলতে পারবেন? এনিবডি? এগুলো মানুষ কত বছর ধরে করে? ট্যাপা পুতুল কে বলতে পারছেন না? কেন এটার নাম ট্যাপা পুতুল বলেন তো? টিপে টিপে করা হয় বলে ট্যাপা পুতুল। এবং আপনারা শুনলে অবাক হবেন যে এই যে ইন্ডাস সিভিলাইজেশনের কথা বলছিলাম, সেখানে মানুষ এই টিপে টিপে হাতের পুতুল বানাইতে হবে, সেখানেও পাওয়া গেছে এগুলো। প্রায় 5000 বছর আগের গল্প।
এবং সেটি 5,000 বছর ধরে প্রায় অপরিবর্তিত অবস্থায় এখনো মানুষ করে, কোন ইনস্টিটিউট করে না। কিন্তু ইনস্টিটিউটের বাইরে যে একটা বিপুল ধারা শত শত নয় হাজার হাজার বছর ধরে প্রবাহিত, তার গুরুত্ব তাৎপর্য আমরা কি ভালো করে বুঝে উঠতে পারলাম? আমি আগেই বলেছি যে লোকশিল্পে এত সমৃদ্ধ একটা অঞ্চল যে ধরেন ট্যাপা পুতুল নেই, মৃৎশিল্প নিয়ে একটা ক্লাস হওয়া উচিত। এটাতে সুজন ভাবতে পারো, কিন্তু হ্যাঁ, এটা আমরা ভবিষ্যতে এটা আলাপ করতে পারি যে কেন লোকশিল্প নিয়ে একটা ক্লাস হবে, এটা টেক্সটাইল নিয়ে একটা ক্লাস হবে, এটা মৃৎশিল্প নিয়ে একদিন ক্লাস হবে, একটা হবে বাঁশ বেতের কাজ নিয়ে একটা ক্লাস হতে পারে, বা এরকম অন্তত ছোট ছোট সেগমেন্টে ভাগ করে যদি আমরা কাজ করি, তাহলে আমার মনে হয় আরো ডিটেইলে আলোচনা করা সম্ভব, এবং সেটা নিশ্চয়ই আমার মনে হয় তরুণ যারা জানতে আগ্রহী তাদের জন্য খুব কার্যকর হবে। এবং এরকম ট্যাপা পুতুল চলতে, এবং প্রতিমা নির্মাণ, আমি যতবার এই পূজায় যাই, এবারও দুর্গাপূজার দিন শাঁখারি বাজার দিয়ে যাচ্ছি, আর আমি অনেক কি দেখলাম জানেন? ইনস্টলেশন আর্ট। ইনস্টলেশন আর্ট, যেটাকে আপনারা এখন বলেন ইনস্টলেশন আর্ট, সেটা তো আমরা যুগ ধরে করে আসছি। আরো জানতাম না যে ইনস্টলেশন আর্ট, এখনো বলা হয় না, বলা হয় এটা রিলিজিয়াস একটা প্র্যাকটিস। কিন্তু আমার মনে হয় যে ইনস্টলেশন আর্টের প্র্যাকটিসটা আমরা কোনো না কোনো মাত্রায়, কোনো না কোনো ভঙ্গিতে ঠিকই করতাম। আমি শুধু এই পূজা পার্বণ বলে নয়, আপনি আরো নানা ক্ষেত্রে নানাভাবে আমার এরকম মনে হয় যে আসলে আমাদের লোকায়ত জীবনে এরকম অনেক বিষয় আছে যেগুলো আমরা এখন হয়তো খানিকটা রিকগনাইজ করতে আরম্ভ করেছি, কারণ ইউরোপের লোকেরা রিকগনাইজ করতে আরম্ভ করেছে, তো তাই আমরাও রিকগনাইজ করছি। হ্যাঁ, সে বিতর্কে আমি যাব না, আপনাদের শুধু এইটুকু আমি বলতে পারি যে আমাদের জীবনের সঙ্গে ধরেন যে এই দুর্গাপূজা, কালী পূজা, এই যে পূজাগুলো কত বছর ধরে হয় কেউ বলতে পারবেন? পাল যুগে কি পূজা আচ্ছা ছিল না? তখন হচ্ছে বাংলার অঞ্চলে হিন্দু ধর্মটা হচ্ছে ভাবে বিস্তৃত হয়েছে। তার আগে কি আমরা কি ছিলাম? মুসলিম, বৌদ্ধ ছিলাম, শিওর। মেজরিটি মানুষ ছিল। এটা খুব ইন্টারেস্টিং কথা, আপনি আক্রমণ হিসেবে দেবেন না। আমাদের বই পুস্তকগুলোতে যা লেখা আছে বেশিরভাগই অনুমান। এটা নিয়ে আমি খানিক ঘাটাঘাটি করেছিলাম আমার কম্পারেটিভলি কম বয়সে। মানে আমি বিশ্ববিদ্যালয়ে তো বেশি পড়ালেখা করিনি, বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা আমার ভালো লাগেনি আসলে। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি পড়েছি, শিখেছি, নিশ্চয়ই অনেক কিছু শিখেছি, এবং সবচেয়ে বড় যে শিক্ষাটা লাভ হয়েছিল এটা আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ শিক্ষা, সেটা হচ্ছে শিল্পী হওয়ার জন্য চারুকলায় পড়ার কোনো দরকার নেই, বা না পড়লেও চলে। দরকার নেই ব্যাপারটা আবার খারাপ দেখে, এভাবে বলতে চাই না আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটা খুব জরুরি না, মানে এটা পড়তেই হবে শিল্পী হওয়ার জন্য, এত জরুরি আমার মনে হয় না। কিন্তু কিছু তো সুবিধা হয়, সামাজিক স্বীকৃতি পাওয়া যায়, হ্যাঁ চারুকলায় পড়ে শিল্পী, কিংবা এক ধরনের পিয়ার গ্রুপ পাওয়া যায়, সমমনা মানুষজন পাওয়া যায়, কিছু অ্যাক্সেস তৈরি হয়, লাইব্রেরিতে ঢোকা যায়, নাহলে তো ঢুকতে দেবে না। এগুলো কিছু সুবিধা নিশ্চয়ই আমি পেয়েছি, কিন্তু সবচেয়ে বড় শিক্ষাটা হচ্ছে যে আমার মনে হচ্ছে যে আসলে শিল্পী হওয়ার জন্য, শিল্প চর্চার জন্য, শিল্প ভাবনার জন্য চারুকলার পড়ালেখাটা মানে কারিকুলামটা অনেকটাই সীমাবদ্ধ। মানে কি হয়তো প্রতিষ্ঠান মাত্রই হয়তো এরকমই হয়, এটাতে হয়তো আমাদের প্রতিষ্ঠানের পক্ষে হয়তো তেমন কিছু করার থাকে না, প্রতিষ্ঠানকে তো একটা সিস্টেমের ভিতরে চলতে হয়। তো সেটা থাকুক প্রতিষ্ঠান। আমি ভাবলাম যে আমি এবং আমার বন্ধুরা, যেমন আমি, রাহুল এবং আরও কেউ আমার মনে বললাম বের হয়ে পড়ি, দেখি না কি হয়, কোথায় আছে শিল্প, খুঁজে পাওয়া যায় কিনা। সেটা বেসিক্যালি প্রি কলোনিয়াল জ্ঞান, প্রাক উপনিবেশিক জ্ঞান, কারণ আমরা বুঝেছিলাম যে এই চারুকলার শিক্ষাও তো আসলে ঘুরে ফিরে এই কলোনির শিক্ষাই। আপনারা যারা বিভিন্ন চারুকলায় পড়ছেন, এটা আপনি নিশ্চিত থাকেন যে ঘুরে ফিরে কলোনির শিক্ষাই। এর বাইরেও আসলে শিল্প আছে, সেটা তো আসলে জানা হলো না। চারুকলার কারিকুলামে আমরা এটা খুব বেশি জানার সুযোগ পাইনি আসলে, হয়তো সম্ভবও নয়, হয়তো কিংবা হয়তো সম্ভব, সেটা হয়তো কোনো ইনক্লুডেড হয়নি, কোনো একদিন হবে।
জয়নুল আবেদিন কামরুল হাসানরা তো চেয়েছিলেন, তাদের তো চেষ্টা ছিল, তার একটা ভাব নিশ্চয়ই চারুকলায় আছে। যেমন আমরা কিছু কিছু জিনিস দেখেছিলাম, কিন্তু সেটা খুব ব্যাপক, যেমন শখের হাড়ি দেখেছি, কিন্তু শখের হাড়ি কে করে, কোথায় করে, কেন এর গুরুত্ব, এটা কিছুই জানতাম না, এরকম আর কি। তা আমরা নিজেরাই মনে করলাম থাক, চারুকলার মতো প্রতিষ্ঠানের মতো থাকুক, আমরা আমাদের মতো একটু দেখি জানাশোনা করা যায় কিনা। আর একটা জিনিস আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ, আপনাদের আমি বলতে পারি, লোকশিল্পের সাথে সম্পর্কযুক্ত, যেটা লোকজ্ঞান। একটা কথা মনে রাখবেন যে জ্ঞান এবং শিল্প পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। আপনার যদি জ্ঞান থাকে তাহলে শিল্প হবে, আর যদি জ্ঞানটাই না থাকে তাহলে শিল্প হবে কি করে? যেটা বললাম, দেখা না দেখার গল্প, আপনি দেখতেই পাবেন না, কারণ আপনি ধরে নিয়েছেন ব্যাপারটা তো এরকম, এই যে আরেকটা চেহারা আছে, সেটা হয়তো জানা সম্ভব না। কদিন আগে একটা গল্প পড়ছিলাম, লোকশিল্প বিষয়ক আলোচনায় হয়তো অপ্রাসঙ্গিক হবে না। একটা গ্রাম, সেই গ্রামের এক ভদ্রলোক একটা এগ্রো ফার্ম থাকে না, একটা ফার্মে এসে চাষ করে, পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। একদিন যে দেখলো যে নদীর ধারে একটা চকচকে টুকরা, হীরার টুকরা। তো বললো যে বাহ, এটা তো চকচকে আছে, ছেলেপেলেকে দিলে খেলাধুলা করবে। তো সেটা দিয়ে সে আর বাচ্চাদের দিল, ওটা খেলাধুলা করতে করতে ওরাও একসময় টায়ার্ড হয়ে সেটা একটা জানলায় ঠেকনা দেওয়ার কাজে ব্যবহার করতে আরম্ভ করলো। মানে একই জিনিস নিয়ে বাচ্চারা তো বেশি দিন খেলে না। তো ওখানে একটা সাধু এলো ওই গ্রামে, তো সে এসে বললো যে সে ওখানে আজকে রাতটা থাকতে চাই। তো গ্রামবাসী বললো থাকো। তো আগেকার আমলে গ্রামে যদি একজন বাইরের লোক আসতো, সেটা একটা বিরাট বিস্ময় এবং অনেক সংবাদ নিয়ে আসতো। তো সবাই ঘুরে সন্ধ্যাবেলা তার সাথে গল্প টল্প করতেছে। তো তারা সেই শান্তিউচ্চ বলে গেল যে একটা জায়গা আছে পৃথিবীতে, যে জায়গাটায় একটা নদীর ধারে অনেক হীরা পাওয়া যায়, আর হীরা খুব দামি। তো উনি তো রাত্রে থেকে পরের দিন সকালে উনি আবার ওনার পথে চলে গেল। সাধুর হতে এরকমই হয়। এখন একজনের মাথায়, ওই যে ফার্মারটা, যে কৃষক, ওর মাথায় ঢুকে গেল কোথায় নাকি নদী আছে, সেই নদীতে হীরা আছে। সে বেরোয় পড়লো, ফার্ম বিক্রি করে দিল, দিয়ে সে প্রায় 20 বছর এখানে ওখানে খুঁজে কিন্তু নদী দেখার সে পায় না। এবং কিন্তু সে যেটা ঘটলো, যে হীরা সম্পর্কে তার একটা ধারণা লাভ হলো। পৃথিবীর বহু দেশে যে দেখলো এটা হীরা মানে এরকমই, বিরাট জ্ঞান লাভ হলো। ক্লান্ত বিধ্বস্ত হয়ে এই ভদ্রলোক ঠিক করলো যে গ্রামে ফিরে যায়। গ্রামে ফিরে এসে সে তার বাড়িতে, যেখানে এই জানলায় একটা ঠেকনা দেওয়ার কাজে একটা চকচকে একটা বস্তুকে তারা রেখে গিয়েছিল, সে আবিষ্কার করলো এটা একটা হীরা। কারণ এতদিন সে চিনতে পেরেছে যে হীরাটা কি জিনিস, এবং সেটা তখন আবিষ্কার করলো। সেই ফার্ম, যে নদীর ধারের ফার্ম, এটাই হলো সেই নদী যেখানে হীরা পাওয়া যায়। এবং আপনারা শুনলে অবাক হবেন, এই হীরাটার নাম কোহিনূর। এটা হল পৃথিবীর ওয়ান অফ দ্য লার্জেস্ট হীরা হিসেবে এটাকে বলা হয়। এই গল্প থেকে আমরা কি শিখলাম? দেখা হয় না এই চক্ষু মিলিয়া। অনেক সময় আমাদের চোখের সামনেই অনেক কিছু থাকে যেটা আমরা দেখতে পাই না, কারণ আমরা সেই দেখার চোখ তৈরি হয় নাই। লোকশিল্পটা হচ্ছে আমার কাছে এরকম একটা ব্যাপার যে আমাদের সামনেই আছে। আমি আমার খালার গল্প বললাম, কিংবা এই কোহিনূরের গল্প বললাম, আমার কাছে এরকমই লাগে। আমার ধারণা আপনাদেরও আশেপাশে এরকম অজস্র হীরা ছড়িয়ে আছে, যা আসলে আপনারা দেখতে পাচ্ছেন না। আমি আপনাদেরকে সেটা দেখার কথাই বলছি, কারণ সব তো আমি দেখিয়ে দিতে পারবো না, কিন্তু যেটা আমি করতে পারি, আপনারা যারা শিল্পের সন্ধানে, শিল্পকে ভালোবেসে, শিল্প জানতে চেয়ে আজকে এই অ্যাপ্রিসিয়েশন কোর্সে এসেছেন, আপনাদের তো কৌতূহল আপনাদেরকে এখানে দিচ্ছে। আমি যেরকম একসময় আবিষ্কার করেছিলাম যে আসলে এই ধরেন যে আমি তো আপনাদের মতো কোনো একটা দেশের বাড়ি আছে আমারও, সেটি হচ্ছে কুষ্টিয়া। এবং আমি আবিষ্কার করলাম যে আমাদের জন্মের প্রায় পর থেকেই প্রায় যেখানে যাই, যাদেরকে আমরা প্রায় দেখি, সেই বাউল, তাদেরকে আমি আসলে ভালো করে চিনি নাই। এবং তারা হচ্ছে সেই প্রাক উপনিবেশিক জ্ঞানের ধারার অনুসারী, যারা সেই চর্যাপদের সাথে যুক্ত।
কিংবা তারও আগের যে বৌদ্ধ সহজিয়া ধারার সাথে যুক্ত তারাই বাস করে কুষ্টিয়ায়, আমি ধরতেই পারিনি। ঠিক যেরকমভাবে আমি জীবনের একটা পর্যায়ে যখন আমি তাঁত নিয়ে খোঁজখবর করতে আরম্ভ করলাম এবং আবিষ্কার করলাম পৃথিবীতে সুপ্রাচীনকাল থেকে এই বাংলাদেশ নামক এই বঙ্গভূমি সবচেয়ে পরিচিতি লাভ করেছিল, যার জন্য সেটা তাঁত। অথচ আমাদের বাড়ির পাশেই তো তাঁতি জোলাদের আড্ডা, আমরা তো দেখে বড় হয়েছি। আমাদের গ্রামের বাড়িতেই জোলারা এখনো লুঙ্গি বানায়, এটা করে সেটা করে। কুমারখালী এক খুব গুরুত্বপূর্ণ তাঁত কেন্দ্র, আপনারা হয়তো অনেকে জানবেন। তা আমরা অনেক সময় জানতে পারি না। আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে একটু বোঝার আছে আমাদের। প্রাক উপনিবেশিক জ্ঞান এবং শিল্পের সন্ধানে যখন আমরা বেরিয়েছিলাম, সেই জ্ঞান আমাদের বাউলদের কাছে নিয়ে গেছে, একদিকে বলাহারীদের কাছে নিয়ে গেছে। সেখানে আমরা তাদের কাছ থেকে যেমন শিখেছি, তেমনিভাবে আমরা লোকশিল্পীদের কাছে শিখেছি। কারণ এই লোকশিল্পীরাই প্রাক উপনিবেশিক শিল্পকলার বিভিন্ন মাধ্যমের অংশ। ধরেন যে কোনো কারণে জামদানি শিল্পীরা ঠিক করলো আর জামদানি তারা করবে না, খুব আশ্চর্য এবং দুঃখজনক কথা সত্যি যে আপনার বিশ্ববিদ্যালয়, এতগুলো বিশ্ববিদ্যালয় দিয়েও আপনি জামদানি রিভাইভ করতে পারবেন না, কারণ কোনো বিশ্ববিদ্যালয়ে জামদানি শেখানো হয় না এখনো পর্যন্ত। হয়তো হবে কোনো এককালে, আমরা চেষ্টা করছি বিষয়টাকে ইনক্লুডেড করার। এই জায়গাটা নিয়ে আমার মনে হয় যে আরো অনেক বেশি চিন্তা ভাবনা করার জায়গা আছে। আপনারা হয়তো, আপনাদের সাথে আমার আর কোনোদিন দেখা হবে না, কিংবা হয়তো দেখা হবে। যেটা করবেন আপনারা, আপনাদেরকে আমি উৎসাহিত করব যে আপনারা যার যার দেশের বাড়ি যেখানে, বা সুযোগ পেলে যেখানে ঘুরতে যান, বেড়াতে যান, সেই অঞ্চলের শিল্পটা বোঝার চেষ্টা করবেন। কারণ পুরো বাংলাদেশটাই একটা শিল্পময় দেশ। এমন কোনো গ্রাম পাবেন না যেখানে কোনো শিল্প নাই। হ্যাঁ, মনে হচ্ছে এই ব্যাটা কি বলে, আসলেই শিল্প সবসময় শিল্পকলা একাডেমিতে পাওয়া যায় না। শিল্পকলা একটা প্রতিষ্ঠান, একটা ন্যাশনাল এজেন্সি, যারা শিল্পকে নানাভাবে বিকশিত হতে সাহায্য করে, এটা একটা প্রতিষ্ঠান। কিন্তু শিল্প আসলে ছড়ায় আছে সারা দেশে। আমরা যত এই সারা দেশকে যুক্ত করতে পারবো, যত এই সারা দেশকে আমরা চিনতে পারবো, বুঝতে পারবো, তত আমাদের দেশের শিল্পকলাকে আমরা বিকশিত করতে পারবো, তত আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং অজস্র ছবি আমি আপনাদেরকে আসলে দেখাতে পারি, সেটা দিয়ে আসলে কি অর্থ তৈরি হয় আমি জানি না। সবাই বলে হ্যাঁ একটা প্রেজেন্টেশন দাও, খুব ভালো ছবি দেখাই শাওনাগঞ্জ, সেই ছবিতে কি তৈরি হয় আমি জানি না। কিন্তু আমি যেটা বলতে পারি যে আপনারা ছবি দেখেন, এই দেখেন, এটা প্রায় 2000 বছর আগের পুরনো একটি টেরাকোটা ফলকচিত্র। এবং খুব আশ্চর্য ব্যাপার, সেই 2000 বছর আগে এই অঞ্চলের মানুষ যে এত সূক্ষ্ম বস্ত্র তৈরি করতে পারতো যেটা ট্রান্সপারেন্ট, হ্যাঁ, এবং সেটা মাটির কাজে তারা সেটা দেখাচ্ছেও। ব্যাপারটা খেয়াল করেন। আমার মনে হচ্ছে পরবর্তীকালে এটা একটা কারণ হয়তো আমাদের জলবায়ু। এত গরমের দেশ, মানুষ সূক্ষ্ম জামা কাপড় বা মিহি জামা কাপড়, মিহি বস্ত্র তৈরির ব্যাপারে উৎসাহিত হচ্ছে। ইউরোপে গেছেন কেউ কখনো? ইউরোপের লোকেরা এই সূক্ষ্ম জামা কাপড় পরার কথা চিন্তাই করতে পারে না। একটা অভিজ্ঞতা বলি, তাহলে বুঝবেন যে কেন পারে না। একবার ডেনমার্কের একটা ঘটনাচক্রে একটা আর্ট প্রজেক্ট করতে আমরা গেছি। আমার এক জার্মান বন্ধু, সেখানে নর্থ সি যেটাকে, যার ওই পাশে ইংল্যান্ড, এই পাশে ডেনমার্ক, ও বললো আজকে খুব ভালো ওয়েদার, নাইস সানি ওয়েদার বলে সে প্রায় জামা কাপড় খুলে সমুদ্র নেমে গেল। আমি তখন অনেকগুলো জ্যাকেট এবং সোয়েটারের নিচে কাঁপছি। 17 মানে তো একটা চরম ঠান্ডা। ও বললো আজকে অনেক ভালো ওয়েদার। ইউরোপের ব্যাপারটি এরকম, আমরা চট করে দেশে বসে এটা বুঝতেই পারি না যে ইউরোপের মানুষেরা কেন এত জামা কাপড় পরে, কারণ ঠান্ডা দেশ, একটা বলতে পারেন যে পরিবেশটা অন্যরকম, ফলত ওদের হয়তো প্রয়োজনও পড়ে নাই। কিন্তু ওরা খুব অবাক হতো যে আমরা যে মসলিন বানাই এটা দেখে, তারা ভাবতো এটা জিন পরির কাজ। জানেন এটা? বেইন্স নামে এক ভদ্রলোক আছে, 19th সেঞ্চুরিতে তার একটা বিখ্যাত বই আছে, তাতে সে লিখেছে যে ইউরোপের লোকেরা বলতো এটা তো কোনো মানুষের পক্ষে এত সূক্ষ্ম সুতা কাটা এবং সেই সুতা দিয়ে জামা কাপড় মানে কাপড় তৈরি করা, বস্ত্র তৈরি করা, এটা অসম্ভব।
এটা জিন পরি কিংবা পোকামাকড়ের কাজ, থাকে না মাকড়সা জাতীয় পোকামাকড় হয়তো এটা তৈরি করতে, কিন্তু এটা মানুষ বানাইতো, আমাদের এই অঞ্চলের মানুষ, এবং সেটা একটি অপূর্ব শিল্প। তার একটি অপভ্রংশ আপনারা দেখেন, সেটার নাম জামদানি। সেটা এখনও আছে, সেই সূক্ষ্ম সুতা হয়তো ভাবে হয় না। এটা হইতেছে আপনার 19th সেঞ্চুরির যে সবচেয়ে পুরনো ছবি পাওয়া যায় বা আঁকা ছবি, এটা তারপরের একটি ছবি, যেটা ব্রিটিশ মিউজিয়ামে আছে। এটা ঢাকার ছবি, ঢাকার শিল্প। এটাকে আপনি লোকশিল্প বলবেন না চারুশিল্প বলবেন, সেই বিতর্কে আমি যাচ্ছি না। আমি শুধু এটুকু বলার চেষ্টা করছি যে ঢাকার শিল্প, এবং এই তাঁতিরা এই জিনিসটি মেনটেন করতে, হয়তো সে জামদানি বলছে, কে জানে। কারণ জামদানি তো আসলে মসলিনেরই একটি পার্ট, জানেন তো। মসলিন যত অনেক রকমের মসলিন হইতো, তার একটা অংশ ছিল জামদানি, যেগুলোতে তাঁতেই নকশা করা হতো। এই হলো আমাদের সুতা কাটুনিরা, যারা তুলা ধুনত, সুতা কাটতো, যেই সুতা দিয়ে আমাদের তাঁতিরা কাপড় বানাইতো। এবং দেখেন মুঘল মিনিয়েচারে দেখলে বুঝতে পারেন যে মুঘল রমণীরা তাদের জামা কাপড় করতে। এই বিষয়ে খুব মজার একটা গল্প আছে, এটা হলো আওরঙ্গজেবের সময়কার গল্প, জেবনেসার গল্প, আপনারা বোধহয় অনেকে জানেন। তো সম্রাটের সঙ্গে দেখা করতে গেছে জেবনেসা রাজদরবারে, তো সম্রাট হিড়ি চেতে গেলাম, রেগে গেলাম, ওই বেয়াদব মেয়ে, তুমি জামা কাপড় নাই? তো বললো যে বাবা আমি তো 7 ফেরতা মসলিন পরে আসছি। 7টা পলদা দেওয়ার পরও তার আব্রু রক্ষা হচ্ছে না বলে তার বাবা চিন্তিত বোধ করতেন। তাহলে কি এরকম সূক্ষ্ম ছিল? এগুলো ভিক্টোরিয়ার অ্যালবার্ট মিউজিয়ামে পাওয়া যায়। কারণ এই সূক্ষ্ম জামা কাপড় আবার একসময় হয়ে উঠলো, সূক্ষ্ম বস্ত্র ইউরোপের মানুষের জন্য একটা আভিজাত্যের লক্ষণ। ওরা যেমন একসময় জানেন তো, ইউরোপের লোকেরা তাদের আভিজাত্য প্রদর্শন করার জন্য ট্যান করতো। ট্যান বুঝুন তো, মানে সমুদ্রে যে জামা কাপড় খুলে শুয়ে থাকলে যে গাটা একটু যেমন তামাটে হয়, ট্যানিং মানে ওরিয়েন্টাল কান্ট্রি থেকে আসে এবং এসে তারা ট্যানিং করে ফিরে যাওয়াটা একটা আভিজাত্যের ব্যাপার ছিল। আমাদের দেশে যে লোক যেরকম ইউরোপে যে এসে ফিরে ইংরেজি কথাবার্তা বলে না, এরকম আর কি, ওরাও এরকম করতো এক সময়। এগুলো সব জামদানির মোটিভ, বিভিন্ন ধরনের মোটিভ নিয়ে আমরা কথা বলতে পারি, সেটা ডিটেলে আর না যাই। আচ্ছা, এটা টাঙ্গাইল শাড়ি দেখতেছেন, আপনাদের একটা বিশেষ তথ্য দিই। যারা টাঙ্গাইলের লোক আছে অনেক, এবং তারা মনে করছে যে তারা জামদানি করছে, হ্যাঁ ভালো কথা। মনে রাখবেন যে জামদানির একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে যেটা পিটলুমে হাতে ছোড়া, মানে মসলিনের যে টেকনিক, যেটা সেই টেকনিকে করলে সেটাকে আমরা বলবো আদি জামদানি বা অরিজিনাল জামদানি। জামদানির ডিজাইনটা নিয়ে যেহেতু আপনারা অনেকেই হয়তো জানবেন না, এই জন্য আপনাকে তথ্যটা দিয়ে রাখছি যাতে বুঝতে সুবিধা হবে। বিশেষ করে মেয়েরা শাড়ি কিনতে গেলে খুব কাজে লাগবে এই জ্ঞান, এরপর সবাই আমাকে পয়সা দিবে আলাদা করে। সেটা হচ্ছে যে উল্টায় দেখবেন, যদি দেখবেন কাটা কাটা কাটা, তাহলে বুঝবেন এটা অরিজিনাল জামদানি না, এটা জ্যাকার্ড মেশিনে করা, যেটা টাঙ্গাইলে হয়। জ্যাকার্ড হইতেছে একজন ফরাসি ভদ্রলোকের নাম, যিনি 1800 সালের দিকে বা 1800 সালের দিকে সম্ভবত একজন তাঁতি এবং মার্চেন্ট। উনি একটি ইন্টারনেটে খুঁজলেই পাওয়া যায় জ্যাকার্ড এক ভদ্রলোকের নাম। উনি এই জ্যাকার্ড মেশিনটা আবিষ্কার করেছিল বলে ওনার নামে এই জ্যাকার্ড মেশিন, যেটাকে আমাদের অঞ্চলে জ্যাকেট, মানে জ্যাকার্ডটা জ্যাকেটে পরিণত হয়েছে। তো এই জ্যাকেটে মানে ভদ্রলোকের নাম জ্যাকার্ড। এই জ্যাকার্ড মেশিনে যেটা ঘটেছিল যে এই ডিজাইনটি করা সহজ হয়ে গিয়েছিল। তাঁতি আর ডিজাইন করে না, ডিজাইন করে উপরে সেট করে রাখা হয়, সেই অনুযায়ী উপরনামা করে, ওঠানামা করে এবং অটোমেটিক ডিজাইন হতে থাকে। জামদানিতে ব্যাপারটি সেরকম নয়, জামদানিকে তাঁতিকে বুনতে হয়। আমি কিছুটা জানি, ফলত আমি হাতে কলমে করেছি তো কাজটা, আমি বলতে পারবো। তো এই জ্যাকার্ড লুমটা আমাদের জিনিস না, আবারও ব্রিটিশরা এসে পড়ল। এই ব্রিটিশরা ঠিক নয়, এটা আমার ধারণা বেসিক্যালি ডেনিশ কিংবা ফ্রেঞ্চ ভদ্রলোকেরা করেছে। শ্রীরামপুর বলে একটা জায়গা আছে পশ্চিমবাংলায়, সেখানে একটা উইভিং স্কুল করেছিল 1907 সালে। এই উইভিং স্কুলে ওরা আমাদের ওই কেমিক্যাল রং ইন্ট্রোডিউস করে, যেটা আবার পরিবেশের জন্য খুব খারাপ। এই জন্য আমাদের ন্যাচারাল ডাইকে ধ্বংস করে, আর বলে কেমিক্যাল ডাই খুব ভালো। এখন আমরা উল্টো কথা বলছি 100 বছর পর, বলে কেমিক্যাল ডাই খারাপ, ন্যাচারাল ডাই ভালো। মানে 100 বছর আগে আমরা উল্টো কথা বলেছিল, ওই কোলগেটের বিজ্ঞাপনের মতো। আগে বলতে এটা এর ভেতরে কয়লা নাই, আর এখন বলে এর ভেতরে কয়লা আছে।
এরকম আর কি। তা আমাদের লোকশিল্পে এই ব্যাপারটা ঘটে। তো ওরা বললো যে এই ব্যাপারটা এরকম। এই জ্যাকেট মেশিনটা আবিষ্কার হওয়ার পর এটা শ্রীরামপুর উইভিং স্কুলের মাধ্যমে এবং সরকারি প্রণোদনায় এটি ছড়িয়ে পড়ে। টাঙ্গাইলের তাঁতিরা কিন্তু আসলে টাঙ্গাইলের তাঁতি না, এরা ঢাকার তাঁতি, এটা জানেন? পাঁচরাইলে কেউ আছেন নাকি বাই এনি চান্স? টাঙ্গাইলের তো অনেক মানুষ দেখলাম, পাঁচরাইল কিংবা বাসাইল এসব অঞ্চলের যেগুলো তাঁতি এলাকা আর কি, এই অঞ্চলের মানুষেরা বেসিক্যালি ঢাকা এবং ধামরাই থেকে গিয়েছিল, মাইগ্রেট করেছিল, এবং এরা বসাক টাইপের মানুষ নেয় মূলত। এই বসাক তাঁতিরা খুব এন্টারপ্রেনারশিপ ছিল আর কি, এক ধরনের উদ্যোগী। এদের ভেতরে কেউ একজন যে এই জ্যাকেট মেশিনের ব্যাপারটা শেখে এবং সে আস্তে আস্তে ইন্ট্রোডিউস করে আস্তে আস্তে এটা ছড়ায় যায়। এবং টাঙ্গাইল শাড়ির খ্যাতি মূলত সূক্ষ্ম কাপড়ের জন্য, ডিজাইনের জন্য নয়। ডিজাইনের গল্পটা আসছে পরে, এটা 100 বছরের এখন আমার ধারণা হয় নাই, এটা আসলে পরবর্তীকালের গল্প এবং এটা অ্যাডাপশনের গল্প। এটা আমাদের ঐতিহ্য ছিল না, এটা আমরা অ্যাডাপ্ট করেছি টেকনোলজিটা। এই যে টেকনোলজির কথা আসলো, আমরা একবার আলাপ করলাম না যে মেশিনে করে, হ্যাঁ, কিন্তু সেটা হ্যান্ডলুমেই, এবং একটা অ্যাডাপশনের গল্প আছে পুরো টাঙ্গাইলের প্রসেসের সাথে, যেটা গুরুত্বপূর্ণ একটি পদ্ধ। এটা আমার এক ধরনের পজিটিভলি দেখা উচিত আমাদের, যে এটা তারা অ্যাডপ্ট করেছিল। কিন্তু এতে যেটা ঘটলো, ডিজাইনটা সহজ হয়ে গেল, ডিজাইন করাটা অনেক সহজ হয়ে গেল ঠিকই, কিন্তু এক ধরনের, যেমন আমরা তেল রঙের ছবি আঁকার মতো আর কি, আমরা তেল রং তো আমাদের জিনিস না, আমরা ক্যানভাস তেল রং এগুলো আমাদের ছিল, আমাদের ছিল ওয়াটার কালার, গোয়াশ, এগুলো আমাদের মাধ্যম, যেটা অজন তেলের মধ্যে নিশ্চয়ই আপনারা পড়ছেন। এরকমভাবে আমরা অ্যাডপ্ট করলাম একটা টেকনিক করে, আর নিজেদের মধ্যে করে ডিজাইন করতে আরম্ভ করলাম। এইটির জন্য বসাক তাঁতিটা নিশ্চয়ই প্রশংসার যোগ্য। টাঙ্গাইল শাড়ি তো একটা নিজেই একটা ব্র্যান্ড হয়ে গেছে না। প্যারালালি এই যে আমাদের নকশি কাঁথা, এই যে ডান দিকের এই কাঁথাটা আমার কাছে খুব বিখ্যাত শিল্পকর্ম বলে মনে হয়, যেটা এখন গুরুসদয় মিউজিয়ামে আছে। এটা ফরিদপুরের এক ভদ্রমহিলার করা, এটাকে আমরা বলি লোকশিল্প। কিন্তু আমার ধারণা যে এই ভাবনার একদিন পরিবর্তন ঘটবে। যেমন একদিন আমাদেরকে বলেছে ইউরোপের আলারা যে তোমাদের তো আর্ট নাই, এখন বলে না, নিজেরাই আবার বলে না ওদের আবার আর্ট আছে কিছুদিন পর। তো একদিন আমার ধারণা এই আমাদের লোকশিল্পগুলোকেই আসলে আমাদের দেশের শিল্প হিসেবে একদিন স্বীকৃতি পাবে, এবং এটাই তখন গুরুত্বপূর্ণ শিল্পধারা হয়ে উঠবে। যদিও আমরা যেমন এই মানদা সুন্দরী দাস্য, এই ভদ্রমহিলা শিল্পীর নাম, তার সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না, কারণ আমরা কোনো জানার চেষ্টাই তো করি নাই। ওই যে খালার মতো, খালারা তো খালাই, মা তো মাই, তাকে নিয়ে আবার কিছু চিন্তা করা লাগে নাকি? ওনারও নিশ্চয়ই ছেলে মেয়ে ছিল, তারা আসলে তার গুরুত্বটা বোঝে নাই, বা তার আশেপাশের মানুষ গুরুত্ব বোঝে নাই। ঘটনাচক্রে এটা গুরুসদয় দত্তের নজরে পড়ে এবং উনি এটাকে সংরক্ষণ করেছিল বলে এটা এখন মিউজিয়ামে আছে। আপনারা কোনো সুযোগ পেলে দেখে নেবেন, কলকাতায় এটা আছে। শীতল পাটির কথা আমরা অলরেডি একবার বলেছি, যেটা সিলেট অঞ্চলে হয় আপনারা, এবং আরও অনেক জায়গাতেই শীতল পাটি হয়, কিন্তু ডিজাইনের পার্সপেক্টিভে শীতল পাটি খুব গুরুত্বপূর্ণ। শতরঞ্জি হয় নিসবেতগঞ্জে, যেটা রংপুরে কেউ আছেন? রংপুরের কাউকে দেখা যাচ্ছে না। আর এই যে আলপনা, দেখবেন যে উপরের আলপনাটা হচ্ছে যে আমাদের ট্র্যাডিশনাল আলপনা, নিচেরটা হচ্ছে 21-এর আলপনা। খেয়াল করবেন যে উপরের আলপনা আর নিচের আলপনার ভেতরে এক ধরনের ফারাক আছে। তার মানে কি, শিল্প, লোকশিল্প ক্রমবিবর্তিত হয়, এটা সবসময় রিজিড নয়, এটা নানা রকম ট্রান্সফরমেশনের ভিতর দিয়ে যায়। এই যেমন ধরেন পাল যুগের চিত্রকলার ভেতরে আপনি এরকম দেখতেছেন না, এরকম এগুলো সবই আমাদের চিত্রকলার অংশ, এবং এগুলো নিশ্চয়ই আপনারা পড়েছেন বিস্তারিত, এখানে বিস্তারিত বললাম না। গাজীর পটটা নিয়ে কিছুটা বোধহয় বলা দরকার, আপনার গাজীর পট নিয়ে তো জানেন বোধহয় নাকি? এই গাজীটা কে? গাজুকালী চম্পাবতী নাম শুনেছেন? কোথায় ছিল? সিলেটে, ময়মনসিংহ, রংপুর, সুন্দরবন। হ্যাঁ, গুড। সুন্দরবন এলাকায় এরকম একটি মিথ প্রচলিত আছে, যেখানে এই হিন্দু মুসলিম নির্বিশেষে এই গাজী কালুর কথা বলে আর কি। এটা হচ্ছে পারফরমেন্স, দেখেন এটা খুব রেয়ার পিকচার। এটা নরসিংদী অঞ্চলের একটা ছবি, যে কিভাবে ফিল্মের আগের ভার্সন ভাবতে পারেন আপনি, যখন ফিল্ম ছিল না তখন ছবি দেখিয়ে অডিও ভিজুয়াল দিয়ে গান গিয়ে এই ধরনের, আমাদের এখানে কম, এটা পশ্চিমবাংলা এখনও আছে,
আমি এরকম কিছু মানুষকে চিনি। কালীঘাট একটা গুরুত্বপূর্ণ জায়গা, আর এটা হচ্ছে মনসার মেয়ের, এটা আপনারা আমাদের কোথায় দেখেন নাই। মনসাই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় দেবী। নদী নালা আছে, তার মানে সাপ আছে, সাপ আছে মানেই মনসা আছে। মানে সাপ থেকে তো উদ্ধার করার একটা লোক লাগবে, সেটা হচ্ছে মনসা। কিন্তু মনসা কেন এখানে জনপ্রিয়, এবং এই বহিলা লক্ষিন্দরের গল্পটা তো নিশ্চয়ই আপনারা জানেন। হ্যাঁ, বেসিক্যালি একটা আর্য অনার্য দ্বন্দ্বের গল্প। চাঁদ সওদাগর হচ্ছে আর্য প্রতীক, যে শিবের ভক্ত। সে বলে আমি তো শিবের ভক্ত, আমি কেন মনসাকে পুজো দেব। আর মনসা হচ্ছে একটা অনার্য দেবী, এই অঞ্চলে বিপুল জনপ্রিয়, কারণ এটা তো সাপের দেশ। এখন আমরা ভাবতে পারছি না, কিন্তু এটা খুব অস্বাভাবিক ছিল না 50 বছর আগেও। সেই কারণে আমার মনে হয়, যেটা আপনারা একটি নাটক দেখতে পারেন, সেটা ইন্টারেস্টিং হইতে পারে। যেমন বেহুলা ভাসান নামে সৈয়দ জামিল আহমেদের একটি থিয়েটার আছে, ভেরি ইন্টারেস্টিং। বেসিক্যালি চাঁদ সওদাগরকে যদি আমরা আর্য প্রতীক হিসেবে গ্রহণ করি, এবং অনার্য প্রতীক মানে এই অঞ্চলের যারা আদিবাসী, আর্যরা তো বাইরে থেকে এসছে, তাদের সঙ্গে একটা সংঘাত হয়। কিন্তু এখানকার যেই অনার্য দেবীরা, অনার্য দেবী মনসা, তাকে গ্রহণ করতে তারা বাধ্য হয়, ওই লোকশিল্পের মতো আর কি। আমি আবার লোকশিল্পে ফিরে আসলাম এই কারণে, কারণ আমাদের এখানে যখন মডার্ন আর্ট প্রবেশ করেছে, তখন এই মনসার মতো আমাদের লোকশিল্প তো এখানে জনপ্রিয় ছিল, সেটা তো পুরোপুরি ফেলে দেওয়া যায় নাই। তখন একটা সংঘাত তৈরি হয়েছে, এবং শেষ পর্যন্ত চাঁদ সওদাগর আর একদিকে তাকায়, এটা ফুল দেয়, মানে এটা স্বীকৃতি দেয়। তখন মনসা চাঁদ সওদাগরের যা কিছু হরণ করে, তার যে বাণিজ্য তরী, তার সন্তান ইত্যাদিতে সবাইকে ফেরত দেয়। মনসা ওয়াজ সো পাওয়ারফুল, এবং মনসাকে এক ধরনের অ্যাডপ্ট করা হয়। আপনারা যদি মনসার গান শুনে থাকেন কোনোদিন, সুযোগ পেলে যে শুনবেন, তাতে আসলে মনসাকে এক ধরনের শিবের কন্যা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। কিন্তু ঠিক মানে কিভাবে বলবো আপনাদেরকে, মনসা হচ্ছে এক ধরনের কন্যা, কিন্তু ঠিক সরাসরি কন্যা নয়, একটু জাত বেজাতের ব্যাপার আছে এখানে, একটু বুঝে নিন আর কি। এই ব্যাপারটা রয়েই গেছে, আর্য অনার্য দ্বন্দ্ব। আপনি যদি বলেন যে সেটা তো শেষ হয়ে গেছে, এটা তো মনসা বহু আগেকার কথা, আমি কিন্তু এখনও দেখি। আপনারা দেখেন, এই যে হিন্দি ফিল্ম, এই যে টিভি সিরিয়াল, এটা কোথা থেকে আসে? এগুলো তো আর্য অনার্য দ্বন্দ্ব, এবং এটা চলতেই থাকবে। এক ধরনের আমাদের এখানকার যাত্রাপালা, আমাদের এখানে লোকশিল্প চর্চা চলতেছে, সেটার সঙ্গে একটা সংঘর্ষ বা সংঘাত হয়তো চলছে এবং চলতেই থাকবে। মনসার কথাটা আমি এইভাবে বললাম এই কারণে, যে এই অঞ্চলে যেরকম জনপ্রিয় লোকশিল্প ছিল, মনসা একই সঙ্গে তারও প্রতীক হয়ে উঠতে পারে যদি আমরা এভাবে ভাবি। এবং এই সংঘাতটা থাকবে, সংঘাতটা চলবে, এবং মনসার নানা রূপে আমরা মনসাকে আঁকার চেষ্টা করেছি। এগুলো সবই লোকশিল্পীরা করেছে। কিন্তু দেখেন, এরা যেমন নওগাঁর দিকের কাজ, আগেরটা বোধ হয় রংপুরের দিকে ছিল, বা যশোর অঞ্চলে, রংপুরের এটা বোধ হয়। এইরকমভাবে দেখবেন যে আমাদের শখের হাড়ির কথা বলেছি না, যে দেখুন উপরে মায়ে যেটা আছে সেটা প্রায় পাণ্ডুরাজার ঢিপির একটা কাজ, এবং সেরকম টাইপের মাছ আঁকা হয় এখনও শখের হাড়িতে। মানে 2500-3000 বছর ধরে মানুষ এই ধরনের জিনিস করেই যাচ্ছে আর করেই যাচ্ছে। কেন? সেগুলো না আমাদের আবার নতুন করে ভাবনা চিন্তা করার অবকাশ আছে। আমি এই এই পার্টটা খুব দ্রুত শেষ করে দিব, দিয়ে আপনাদেরকে একটা 10 মিনিট একটা ব্রেক দিব, বা আমরা এখানে তো 2 মিনিট কথা বলে একটা চা খেয়ে আপনাদেরকে আমি আরবান পার্টটুকু আধা ঘন্টার মধ্যে শেষ করে ছেড়ে দেবো, বেশি সময় নিব না। এটা ঘটচিত্র বরিশালের কেউ আছেন? বরিশাল এই ঘটচিত্র দেখেছেন? এটা মনসার ঘট বলে, বিকজ বরিশাল তো বলতে পারেন একটা দ্বীপ অঞ্চল ছিল এক সময়, এবং এখানে প্রচুর সাপের উৎপাত ছিল। তো মনসার ঘট সবচেয়ে ভালো হয় বরিশালে। আপনার শুনে নিশ্চয়ই ভালো লাগবে। কাঠের কাজও আমাদের এখানে নানা রকমের হয়, সেটা আবার চিত্রিত রূপও দেওয়া হয় নানাভাবে। আর নৌকা, ভেরি ইন্টারেস্টিং, যে আমাদের এখানে কত রকমের যে নৌকা হয় তার কোনো ইয়াত্তা নাই। যদিও নৌকাটা হারিয়ে যাচ্ছে খুব দ্রুত। আমি কিছুদিন আগে নৌকানে ছোট একটা কাজ করতে যে আবিষ্কার করলাম যে এখন এই ভটভটি নৌকা এসে আমাদের নৌকাগুলোর একদম সর্বনাশ করে দিচ্ছে। লোকজন খুব কম পাওয়া যায়, বেশিরভাগ লোক হয়তো মাইগ্রেট করছে, কিন্তু নৌকাটা কমে গেছে খুব। মানে সড়ক ব্যবস্থা ডেভেলপমেন্ট আর নৌকার বা নদীপথের খারাপ অবস্থা আমাদেরকে একটা সর্বনাশ করেছে।
সুনামগঞ্জের এই ছবিটা আমার খুব মজার, যেখানে নৌকাগুলো গাড়ির মতো, এই জন্য নৌকার উপর একটা গাড়ি এঁকে রেখেছে। কারণ সুনামগঞ্জে যারা যান, তারা যদি যান কখন দেখবেন যে ওখানে তো নৌকা ছাড়া চলাচল করা যায় না, বিশেষ করে বর্ষাকালে। কাঁসা পিতলের একটা বড় ব্যাপার আছে, এগুলো সব ধামরাইয়ের কাজ। শোলার একটা বড় সেন্টার আমাদের এখানে আছে, যেটা প্রায় হারিয়ে যেতে বসেছে। আপনারা শোলা নিয়ে সুযোগ পেলে একটু খোঁজ খবর করতে পারেন। শোলা খুব গুরুত্বপূর্ণ, আর কিছুদিন পর হয়তো আর পাওয়া যাবে না, আর হয়তো 20 ইয়ার্স বা 30 ইয়ার্স পর শোলা লোক খুঁজে পাওয়া খুব কঠিন হবে। এটা মুখোশ, এটাও ধামরাইয়ের। শাঁখের করাত দেখেছেন কেউ? এই দেখেন শাঁখের করাত, যাইতেও কাটে আসতেও কাটে। এই যে আছে না শাঁখের করাত, আমরা প্রবাদ পড়েছি না, প্রভাব আকারে, এই হলো সেই শাঁখের করাত। যদি দেখে না থাকেন দেখে রাখেন। এটা শাঁখারি পট্টিতে পাওয়া যায় এখনো দু একটা, যেটা উপরে ঝোলানো অবস্থায় থাকে এবং শাঁখটাকে কাটতে এটা ব্যবহার হয়। এই সংখ্যাগুলো কোত্থেকে আসে জানেন? মানে সংখ্যাগুলো কি সিলেটে পাওয়া যায়, নাকি চরফ্যাশনে, নাকি কেরানীগঞ্জে? খুব শুনলে অবাক হবেন, এই শাঁখারি পট্টির শাঁখগুলো আসে মাদ্রাজ কিংবা শ্রীলঙ্কা থেকে। র ম্যাটেরিয়াল, এটা বেসিক্যালি একটা সামুদ্রিক জীব, তো এটা একটা না শঙ্খ। বহু বহু যুগ ধরেই আসছে, এখনো আসে নিশ্চয়ই কম মাত্রায়, কিন্তু এখন তো শঙ্খের ব্যবহারই কমে গেছে খুব, মানে এখন তো খুব বেশি ব্যবহার হয় তা না। এই লোকশিল্পের বিস্তৃত ভাণ্ডার নিয়ে আসলে কথা বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে যাব, কিন্তু কথা শেষ হবে না। এটা আদিবাসীদের জিনিস, এই জিনিসটা হারিয়ে গেছে। হাতির দাঁতের কাজ, আমরা হাতির দাঁতে খোঁজ খবর করতে একটা জিনিস আবিষ্কার করে অবাক হয়ে গেলাম। হাতির দাঁতের এই হাতির দাঁতগুলো সব আফ্রিকার, বিভিন্ন ইন্ডিয়ান হাতির দাঁতে কাজ করা যায় না, ক্র্যাক হয়ে যায়, ভেঙে যায়। কিন্তু যেহেতু এখন হাতি মারাই নিষিদ্ধ, যদিও গোপনে মারা হচ্ছে, আমি আফ্রিকায় কিছুদিন ছিলাম, দেখেছি ওখানে পোচার যারা আর কি এইরকম, সেটা আছে কিছু মাত্রায়, কিন্তু প্রকাশ্যে আর এই কাজটা হয় না। এই হাতির দাঁতের কাজ যারা করতো মুর্শিদাবাদের বিরাট শিল্পীরা, তারা এখন কেউ শোলাই কাজ করছে, কেউ চন্দন কাঠে কাজ করছে। গেছিলাম আমি তাদের সাথে দেখা করতে একবার। কুড়িগ্রামে পাঙ্গা বলে একটা জায়গা ছিল, কুড়িগ্রামের কেউ আছেন? পাঙ্গা বলে একটা জায়গায় একসময় হাতির দাঁত করতো, খুব আশ্চর্য ঘটনা, কিন্তু করতো। আরেকটা জায়গা ছিল সিলেট, অনেকে মনে করে সিলেট থেকে এর উৎপত্তি, সেটা ঢাকা হয়ে এটা মুর্শিদাবাদের দিকে চলে গেছে। পিঠা, আপনারা নিশ্চয়ই নানা রকমের পিঠা খেয়ে অভ্যস্ত, বিশেষ করে কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর এসব অঞ্চলের খুব নকশি পিঠা খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, মানে এটা তো কাছাকাছি, নরসিংদী এই বেলটাতে নকশি পিঠাটা বেশি। এগুলো খাইতে কিন্তু অত মজা না, দেখতে মজা, ভালো খেতে মজা। পিঠা গেলে আপনি ফরিদপুর, যশোর এসব অঞ্চলের পিঠা আমার কাছে খাইতে বেশি ভালো লাগে। হয়তো আমার এলাকা বলে হইতে পারে, একটু স্বজন প্রীতি করলাম আর কি, কিন্তু ভালো নিশ্চয়ই, সব জায়গার পিঠাই ভালো। কিন্তু আমি বলতে চাচ্ছি দেখতে সুন্দর অনেকটা নকশি পিঠাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, গ্রেটার ময়মনসিংহ খুব ভালো। তো এরকম পাটের কাজ হচ্ছে, নানা রকমের কাজ, এগুলো অনেক কন্টেম্পোরারি জুট ক্রাফটস, যেগুলো আর কি দিনকালে ডেভেলপ করেছে। তো আমরা মনে হয় এই পর্বটা এখন বন্ধ করি, কারণ এটা চলতেই থাকবে, এটা শেষ হবে না। আমরা এর পরের পর্বে যাব। আচ্ছা, জাস্ট আমি একটু পানি খেয়ে একটু চা খেয়ে নিই, ঠিক আছে? ঠিক আছে। এই যে আমরা কথা বললাম এতক্ষণ আমাদের গ্রামীণ, বা বলা যেতে পারে যে আমাদের যে শিল্পের যে বিস্তৃত ধারা আমরা দেখেছি, শত শত বছরের, হাজার হাজার বছরের যে ধারা আমরা দেখলাম, খুব সামান্যই বলতে পেরেছি, অল্পই বলা গেল। কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদেরকে যেটা বলতে, সেটা মধ্যে কথাটা হচ্ছে যে একটি বিশাল এবং সমৃদ্ধ ধারা আছে বাংলাদেশের, যেটাকে আমরা লোকশিল্প বলি, ঐতিহ্যবাহী শিল্প বলি। সেই শিল্প সম্পর্কে আপনারা নিশ্চয়ই, যাদের যে বিষয়ে আগ্রহ, যতটুকু সম্ভব আপনারা এর মধ্যে বিস্তৃতভাবে জানার এবং শেখার চেষ্টা করবেন। এবার আমি বলছি, খুব কিছু শিল্পধারা নগরেই বিকশিত হচ্ছে। এর মধ্যে যেমন ধরেন যে সিনেমা ব্যানার পেইন্টিং, যেটি বলা যেতে পারে প্রায় বিলুপ্ত। এটা 2005 সালের ছবি।
আমরা যখন আর্ট কলেজ থেকে বেরিয়ে, ওই যে বললাম না, প্রি কলোনিয়াল জ্ঞানের সন্ধানে যখন আমরা বিশ্ববিদ্যালয়ের বাইরের বিভিন্ন রকমের শিল্প এবং জ্ঞানের সন্ধান করছিলাম, তখন ঘটনাচক্রে আমরা এই বিষয়ে আমি কিছুটা খোঁজখবর করেছিলাম, ভাগ্যিস করেছিলাম, কারণ এখন আর সেগুলো খুঁজে পাওয়া খুব কঠিন। তখন আমরা এই সিনেমা ব্যানার সম্পর্কে বিস্তৃতভাবে জেনেছিলাম এবং খুব আশ্চর্য যে এই সিনেমা ব্যানার পেইন্টিংয়ের উৎপত্তি হচ্ছে একেবারেই আরবান প্র্যাকটিসের সূত্র ধরে। সো একদম শুরুতে যখন আমরা কেউ কেউ বলছিলেন না যে লোকশিল্প শুধু গ্রামে হয়, আরবানিটির বাইরে, ব্যাপারটা এরকম নয়। তার একটি চমৎকার উদাহরণ হচ্ছে সিনেমা ব্যানার পেইন্টিং, এবং এরও আবার একটা ঐতিহ্য আছে, এর একটা ইতিহাস আছে, সেটা আমরা কিছুটা জানার চেষ্টা করব আজকের এই সেশনের ভিতরে। থেমে গেছে, নরক দিয়ে শুরু করলাম তো, তারপরে ঢাকার কুতুব। এই ধারাটা আমার মনে হয় যে আপনারা কি সিনেমা আমাদের দেখেছেন তো নিশ্চয়ই সবাই কম বেশি। আমরা তো সেই ছোটবেলায় সিনেমা ব্যানার পেন্টিং দেখে তাকায় থাকতাম রীতিমতো। পোস্টার তো বটেই, ব্যানারও, বিশাল বিশাল ব্যানার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিনেমার উৎপত্তি তো যথারীতি ফ্রান্সের লুমিয়ের নামের দুই ভাই, যারা এটা প্রথমে একটা ক্যাফেতে দেখায়, আর কিছুদিন 2-1 বছরের মধ্যে যে মুম্বাই এটা শুরু হয় বেসিক্যালি, এবং মুম্বাই থেকে বেসিক্যালি এর উৎপত্তি বলা যেতে পারে, এবং মূলত প্রচারণার কাজে এটা ব্যবহার করা হতো। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের প্রতিষ্ঠানের শিল্পীরা যত ছবি এঁকেছে, এত বড় বড় ছবি, তার থেকে সিনেমা ব্যানার পেইন্টাররা অনেক বেশি ছবি এঁকেছে, এবং তার কিছুই আমরা সংরক্ষণ করতে পারি নাই। ওই যে বললাম, দেখা না দেখার গল্প। যেহেতু আমরা এর গুরুত্ব, তাৎপর্য বুঝতে পারিনি, অতএব এগুলো আমরা সংরক্ষণ করার প্রয়োজন বোধ করিনি। তো ইদানিং আমরা কিছুটা এটা নিয়ে কিছু কথাবার্তা বলার পর কিছু কিছু চেষ্টা হচ্ছে। ব্রিটিশ মিউজিয়ামে একটি আছে, এটা আমি নেট ঘেটে দেখেছি, আর বাংলা ন্যাশনাল মিউজিয়ামকে আমি কয়েকদিন আগে বলেছি যে এ বিষয়ে উদ্যোগ নিতে, তারা আগ্রহ প্রকাশ করেছে। ফিল্ম আর্কাইভকে বলেছি, তো তারাও আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু কেউ সংগ্রহ করেছে এখনো শুনিনি, আগ্রহটা আছে। তো এই ঢাকার কুতুব আর নিয়ে আমাদের একটা বিশেষ ধরনের কালচার গড়ে উঠেছিল এই 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 সিনেমা ব্যানার। একটু যদি ইতিহাসটা বলি, এই সিনেমা ব্যানারের উৎপত্তি কিন্তু আবার পেইন্টিং থেকে। একটা মজার তথ্য দিই আপনাদেরকে, এটা আমরা ঘেটে ঘুটে বের করেছিলাম। ফিল্ম যখন তৈরি হয়, তখন ফিল্ম বানাবে যারা, এই ধরেন যে ফালকে, দাদা সাহেব ফালকে, তার নামে একটা পুরস্কার আছে। নাসিকে তার নামে একটা মিউজিয়াম আছে, গেছিলাম অনেক বছর আগে একবার ঘুরতে ঘুরতে। এই দাদা সাহেব ফালকে কিন্তু ট্রেন্ড আর্টিস্ট ছিলেন এক অর্থে, এবং উনি যখন ফিল্ম করতে গেলেন, তখন উনি ধরেন আর কি পুরাণ কাহিনী বা রিলিজিয়াস একটা মিথোলজি নিয়ে ছবি বানাবেন, কিন্তু তার যে ভিজুয়ালস, তার দৃশ্যরূপ কীরকম হবে? সবচেয়ে পুরনো ছবি মনে করা হয় হরিশ্চন্দ্র। তখন এই হরিশ্চন্দ্র নিয়ে রবি বর্মা নামে একজন পেইন্টার ছিল, সাউথ ইন্ডিয়ান, যিনি ওয়েস্টার্ন স্টাইলে কাজ করতেন, কিন্তু বিষয়বস্তুগুলো ছিল ইন্ডিয়ান মিথোলজি ভিত্তিক। খুবই বিখ্যাত পেইন্টার ছিলেন উনি। ওনার যে পেইন্টিং, সেখান থেকে উনি ভিজুয়ালটা নিয়েছিলেন, নিয়ে ফিল্ম করেছিলেন। এবং একটা রগে বলিউড ফিল্মও আছে, কি যেন নাম, হ্যাঁ না, রং দে বাসন্তী না, রাং রাসিয়া। হ্যাঁ, এটা রবি বর্মার ছবি জীবন নিয়ে একটু গুছিয়ে করা আর কি। হ্যাঁ, সেখানে দেখবেন ফালকের সাথে দেখা হচ্ছে রবি বর্মার, এরকম একটা সিন আছে। এইটা হচ্ছে হরিশ্চন্দ্রের
ফার্স্ট ফিল্মের ফটোগ্রাফস। এখানে খেয়াল করেন মিলটা, সাদৃশ্যটা খুঁজে পাবেন। এটা রবি বর্মার পেইন্টিং, সেখান থেকে ফিল্ম হইতেছে, এটা ফিল্মের স্টিল। এই ফিল্মের স্টিল ছবিটা ব্যবহার করা হতো প্রচারণার কাজে, যখন পোস্টার কিংবা ব্যানার তৈরি করা হতো। এবং খেয়াল করবেন পেইন্টিং থেকে ফিল্ম, ফিল্ম থেকে ফটোগ্রাফি, ফটোগ্রাফি আবার এসে পড়লো সোর্স হিসেবে পেইন্টিংয়ে। এবং এই যে ডিজে ফালকের দেখছেন, এই যে স্কুল অফ আর্টে উনি পড়তেন, মুম্বাইয়ের বিখ্যাত স্কুল। কিন্তু এই বাবুরাও পেইন্টারের কথা বলতে হবে। আবারও আমরা খুব মজার জায়গায় চলে গেলাম, প্রতিষ্ঠানের বাইরের গল্প। এই বাবুরাও পেইন্টার কিন্তু কোলহাপুর বলে একটা জায়গা আছে, যেটা আমরা কোলাপুরি স্যান্ডেল বলে যেটা বিখ্যাত, যেটা বেসিক্যালি কোলহাপুর, এটা মুম্বাইয়ের কাছাকাছি একটা শহর। এইখানকার উনি এবং ওনার ভাই, ওরা দুইজন নন একাডেমিক আর্টিস্ট ছিলেন এবং মূলত থিয়েটারের সাথে যুক্ত ছিলেন। যখন ফালকে প্রথম ফিল্ম বানালো, তখন বাবুরাও পেইন্টার এবং তার ভাই আনন্দ রাও, তারাও বললো যে আমরাও ফিল্ম বানাবো। তারাও নানা রকম উদ্যোগ নিয়ে করা শুরু করলো। এবং এই বাবুরাও পেইন্টারকে বলা হয় প্রথম মানুষ যিনি ফিল্মের পাবলিসিটি ম্যাটেরিয়ালটাকে খুব গুরুত্বের সঙ্গে নিলেন, এবং নিয়ে উনি আবার ফিল্ম ডিরেক্টরও, যিনি থিয়েটারের কাজ টাজ করতেন, যে জন্য উনি প্রথম এই বড় বড় ব্যানার করতে আরম্ভ করলেন এবং পোস্টার করতে আরম্ভ করলেন। যিনি খুবই ওয়েস্টার্ন যে একাডেমিক স্টাইল, যেটা সাদৃশ্যধর্মী, সেটা নিয়ে কাজ শুরু করলেন, কিন্তু সেখানে একটা আলাদা বৈশিষ্ট্য তৈরি হয়ে গেল। এ দেখেন ওনার কাজের ধারে নন একাডেমিক আর্টিস্ট, দেখুন মনে হয় যে এটা নন একাডেমিক আর্টিস্টের কাজ, কিন্তু উনি কোনো একাডেমিতে শেখেন নাই। কিন্তু অসাধারণ তার দক্ষতা ছিল। এটা বলা হয় যে প্রথম প্রিন্টেড ফিল্ম পোস্টার 1924, মানে প্রায় 100 বছর আগের। এটি যে কার করে এটা জানা যায় না, এটি নিয়ে আমরা খানিক ঘাটাঘাটি করেছিলাম, বা যারা গবেষক আছে, যারা মুম্বাই নিয়ে কাজ করেছে, তারা করেছে। কিন্তু আমি যখন মুম্বাইতে গেছিলাম, তখনও আমি এর নামই শুনেছিলাম যে বাবুরাও পেইন্টার ওয়াজ দ্য ফার্স্ট পেইন্টার, যিনি এইগুলো শুরু করেন। কি করে পাবলিসিটি হতো দেখেন, 1922 কিড ছবির কিড, চার্লি চ্যাপলিনের কিড ছবিটা দেখাচ্ছেন না, তার পোস্টার ব্যানার করে গরুর গাড়িতে করে এগুলো ঘোরানো হচ্ছে, পাবলিসিটি ম্যাটেরিয়াল। যেমন একটা রিক্সায় করে এক ধরনের প্রচারণা আমরা 80s-এ দেখেছি না মফস্বল শহরগুলোতে, 80s 90s-এ হয়তো কিছু মাত্রায় ছিল, এগুলো সেরকম একটি ধারা। মানে তখন গরুর গাড়ি, রিক্সা তো তখন আসেনি। এটা হইতেছে গুলশান সিনেমা হল, 1954, ঢাকার প্রথম গুরুত্বপূর্ণ সিনেমা হল। দেখবেন যে সিনেমা ব্যানারগুলো খুব ছোট ছোট, আর একটু পরে দেখবেন বড় হয়ে গেছে। 71, এই সময়কার পুরনো ছবি আসলে খুব দুর্লভ, পাওয়া যায়নি। আমি অল্প একটা সংগ্রহ করতে পেরেছিলাম। কত বড় এটা, কাট আউট তৈরি করেছে, গাছটা দেখে অনুমান করা যাচ্ছে কত বড়। এবং এই সময় বাংলাদেশে ফিল্ম ডেভেলপ করতে আরম্ভ করলো, মানে দেশভাগের পর তো বাংলাদেশে হতে আরম্ভ করলো, তখন এখানে প্রচুর অবাঙালি শিল্পীদের আগমন ঘটেছিল। এই সিনেমা ব্যানার পেইন্টারদের একটা বড় অংশ কিন্তু অবাঙালি, যারা কেউ মুম্বাইয়ে কাজ করতো, কেউ কলকাতায় কাজ করতো, তারা ফিরে এসে এগুলো শুরু করেছিল। এই যে আর্লি 70s-এর ছবি, মুন সিনেমা হলের সামনে দেখবেন চেঙ্গিস খান। এই যে দেখেন সিনেমা ব্যানার 1975। এখন আমি যদি আপনাকে বলি যে এই যে লোকশিল্প কমার্শিয়াল আর্ট বলে এটাকে আলাদা করে রাখছি, কিন্তু এটা যদি একটা ইনস্টলেশন আর্ট বলি, 75 সাল, ইনস্টলেশন একটা নামই শুনি নাই আমরা। তখন কিন্তু এই সিনেমা ব্যানাররা প্রচারণার কাজে ব্যবহারের জন্য এই কাজটা করেছিল। দেখলে তার বিশালতা আমাদেরকে মুগ্ধ করে। কিন্তু তাদের কথা তো আমরা পাত্তা দিই নাই, সিনেমা ব্যানার রাখে কমার্শিয়াল আর্টিস্ট। দেখুন আরেকটি ছবি, ওমর শরীফ। এবং মজার ব্যাপার হইতেছে যে ফিল্ম পোস্টার দিয়েই, বা সিনেমা মুভি পোস্টার বলেন, ফিল্ম পোস্টার বলেন, সিনেমা ব্যানার বলেন, এইগুলো দিয়েই কিন্তু মানুষকে আকৃষ্ট করা হতো। এবং আমি এটা নিয়ে লিখেওছি একাধিক জায়গায়, যে
এইটাই হইতেছে আমাদের জনপ্রিয় ধারা, যা আমাদেরকে আকৃষ্ট করে। তারপরে এদের ভিতরে বিশেষ নন্দন তত্ত্ব আছে, এমন নন্দন তত্ত্ব, এমন ধরনের ভঙ্গি যেটা আমরা একাডেমিতে শিখি নাই। আমিও একাডেমিতে ট্রেন্ড আর্টিস্ট, আমিও জানি, কিন্তু সিনেমা ব্যানারের যেই রং, তার কম্পোজিশন আমরা পারি না। ইভেন একবার এক চলচ্চিত্র পরিচালক, নাম বলছি না সঙ্গতের কারণেই, তিনি একবার রেগে মেগে বলল আমি আর্ট কলেজের ছেলেদের দিয়ে সিনেমা ব্যানার করাবো। তো করাইলো, কিন্তু সেই ব্যানার চললো না। তাড়াতাড়ি করে পরের সপ্তাহে আবার সিনেমা ব্যানার দিয়ে দেখো, এই বাবা তোরা আই, নাহলে তো হইতেছে না। এবং শত শত ফিল্ম ব্যানার, সিনেমা ব্যানার এই পেইন্ট রেখেছিল। আমার সৌভাগ্য যে 2-4 জন পুরনো মানুষের সাথে কথা বলার সুযোগ আমার হয়েছে। এবং রিসেন্টলি শুনলে অবাক হবেন আপনারা, এই যে ঢাকা আর্ট সামিটে এই যে কিছুদিন আগে করোনার আগ দিয়ে হলো, তাতে বিশাল একটা সিনেমা ব্যানার পেন্টিং আমরা করেছিলাম। এবং এখন লিভিং লিজেন্ড বলা যেতে পারে মোহাম্মদ সোয়েব কামরাঙ্গের চরের ছোট্ট ঘরে থাকে, আমরা ওস্তাদ নামে ডাকি। তার কাজ, তিনি তার দলবল নিয়ে, তার শিষ্য সাগর দিয়ে, আমরাও তার শিষ্য বলে আমি মনে করি, আমরা তার সাথে এই কাজটি করেছিলাম। দারুণ কাজ, সেটা অনেক প্রশংসিত হয়েছিল। বোধহয় সবচেয়ে বেশি ছবি তুলেছিল মানুষ এই সিনেমা ব্যানারের সামনে, স্পেশালি এই রানী ভিক্টোরিয়ার ছবি কিংবা আরও কিছু ছবি ছিল যেগুলো খুব জনপ্রিয় হয়েছিল। এরা খুব পুরনো সিনেমা ব্যানার পেইন্টার, যাদেরকে আমি মিট করেছি বিভিন্ন সময়ে, এরা আমার কেউই বেঁচে নাই আর। আব্দুল ওহাব ছিলেন সৈয়দপুরের, এস মঈন থাকতেন শেষ জীবনে গাজীপুরে, শ্রীপুরে, ওনারা সবাই মারা গেছেন। এস মঈন মারা গেছেন এটা উল্লেখ করা হয় না এখানে। এই প্রেজেন্টেশনটি যখন তৈরি করা হয়েছিল তখন তিনি বেঁচে ছিলেন, কিন্তু অসুস্থ ছিলেন। এই যে সিনেমা ব্যানার আঁকার দৃশ্য যদি খেয়াল করেন, তারা কিভাবে আঁকতে জানেন? তারা গ্রাফ করে নিয়ে করতো। দেখেন, এই দেখুন, গ্রাফ করে নিয়ে, ছবিতে এক ধরনের গ্রাফ করে, তারপরে সেটাকে একটা এনলার্জ পদ্ধতিতে নিয়ে যায়, ঠাচ করে এঁকে ফেলে। এত অল্প সময়ে এই বিপুল বিপুল বড় বড় ক্যানভাস যে কি করে আঁকে, আমার কাছেও এখনো বিস্ময়। আমি অবিস্মিত হয়ে তাকাই দেখি যে কি করে করে। কারণ 170 ফেজ পেইন্টিং করে ফেললো 12 দিনে, কোনো ঘটনাই না। এবং একটা 8 ফিট উঁচু, 172 ফিট পাশে, 12 দিনে করলো। কেন ইমাজিন? আমাদের দুর্ভাগ্য যে এটা আমরা এখনো কানেক্ট করতে পারিনি আমাদের একাডেমির সাথে। আমরা চেষ্টা করছি। আমি কয়েকবার ওয়ার্কশপের আয়োজন করেছি, জল রঙে থাকতে করেছি, যথাশিল্প থেকে করেছি। আরেকটি প্রতিষ্ঠানও কিছুটা করেছিল, সন্তরণ, ওরাও কিছুটা কাজ করেছিল এটা নিয়ে, চিটাগাংয়ের। এই ফিল্মের যে পোস্টারগুলো হয় এবং ফিল্মের যে স্টিল ফটোগ্রাফস, এই দুটো হচ্ছে তাদের রেফারেন্স। তারা তার ছবিটা দেখে না, এবং এখান থেকে এলিমেন্ট নিয়ে তারা তাদের মতো সাজাতে আরম্ভ করে। এবং ডিটেলে আমি হয়তো বলার সুযোগ নাই আজকে, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে। কিন্তু এইটুকু বলি যে তাদের যে নন্দন তত্ত্ব আছে, এইটা আমার কাছে সবচেয়ে আশ্চর্য লেগেছে। আপনারা বোঝার চেষ্টা করুন, বিশেষ নন্দন তত্ত্ব, তাদের একটা আলাদা সেন্স আছে, যে সেন্সটা একাডেমির বাইরের গল্প। এবং এই সিনেমা পোস্টারেও তারা আঁকতো, দেখবেন যে হোয়াইট লাইন দিয়ে আলাদা করে, এবং নানা রকমভাবে তারা জিনিসটাকে ডেভেলপ করেছে। এই সিনেমা ব্যানারটাকে আমার বিবেচনায় মনে হয় যে মানে যেটা হারিয়েই যাচ্ছে, হয়তো আর ধরে রাখা যাবে না। সিনেমা ব্যানারও হয়তো আর ওভাবে থাকবে না, কিন্তু এটা পেইন্টিংয়ের স্টাইলটাকে আমরা চেষ্টা করেছিলাম কিছু মানুষের ভিতরে যদি রক্ষা করা যায়। এবং অনেকে শুনলে অবাক হবেন, ঢাকা ছাড়া সৈয়দপুর ছিল একটা বিরাট সেন্টার। কেন এটা বলা খুব কঠিন, কিন্তু এছাড়াও অন্যান্য জায়গায় যেমন কুমিল্লায় কিংবা কুষ্টিয়ায় কিংবা এরকম চিটাগাংয়ে কিছু কিছু সিনেমা ব্যানার পেইন্টাররা ছিল, যারা তাদের স্থানীয় সিনেমা হলগুলোর জন্য কাজ করত। তো তাদের 7 খুন মাপ হয়নি আসলে। তারা আসলে এই ডিজিটাল প্রিন্টের ধাক্কায়, জামেলা সুন্দরীদের ধাক্কায়, এই যে দেখতেছেন না, জামেলা সুন্দরীদের ধাক্কায় তারা উল্টে পড়েছে। জমেলা সুন্দরী আর কি। তো এরা কিন্তু আরো অনেক ধরনের কাজ করতো, যেমন এটা সৈয়দপুরের নওশাদ, উনি মারা গেছেন, গ্লাস পেইন্টিং করতো এক সময়। এটা কিন্তু এখন আর কেউ করেই না ওইভাবে, নানা রকম পেইন্টিং করতো। রব ভাইয়ের কথা বলতে পারি, উনি এখনো বেঁচে আছে। এবং এদের অনেকে এখন চলে গেছে রিক্সা পেইন্টিং এর কাজে, 2-4 জন।
এই দেখেন কি ডিটেইল, রবীন্দ্রনাথ লিখেছে পেছনে সেলাই দেওয়া। এই দেখেন ভিন গ্রহের মানুষ, বুঝতে পারছেন এই ভিন গ্রহটা কোথেকে আসতেছে? অ্যাভাটার। বাহরামের সঙ্গে আমি দেখা করে হয়েছিল। বাহরাম নিজে এক দারুণ শিল্পী ছিলেন, চাঁদপুরের মানুষ। উনি অসাধারণ কিছু কাজ করেছিলেন, আমাদের মোস্তাফা জামান এবং অন্যরা ওনাকে খুব প্যাট্রন করেছিলেন। ওনার একটা মজার গল্প বলি আমি একটু বলতে বলতে। তো ওনাকে একবার মোস্তাফা জামান ডেকে বললো যে সালভাদর দালির একটি ছবি দেখায়, বললো যে দেখছেন ছবিটা? সে দেখে বললো আমার মতো একে ডাকেন একদিন কথা করি। এই জন্য হয়ে সালভাদর দালি, কিন্তু বললো আমার মতোই তো ডাকেন একদিন কথাবার্তা করি। এই হলো সালভাদর, আমাদের বাহরাম ভাই। বাহরাম ভাই মারা গেছেন, আমাদের দুর্ভাগ্য। এদেরকে আমরা ধর, এই দুজনকে আমি পেয়েছি, পাপ্পু ভাই এবং সোয়েব ওস্তাদ, দুজনই ওস্তাদ শিল্পী, দুজনই বেঁচে আছে এখনো। সোয়েব ওস্তাদের খুবই বয়স হয়ে গেছে, পাপ্পু ভাইও কাজ করছে। যে আবুল মনসুরের সঙ্গে সন্তরণের ওয়ার্কশপে দেখছেন, এইটা আমরা এক্সিবিশন করেছিলাম, ওয়ার্কশপ করেছিলাম জলরঙে থাকতে। সেগুলো কিছু কিছু এক্সিবিশন হয়েছে, বোধহয় আমরাই প্রথম এগুলো করি। সেটা 12-13 সালের দিককার গল্প। সেইখানকার কিছু প্রোডাকশন দেখছেন। এই দেখেন কন্টেম্পোরারি ইস্যুস ঢুকে পড়েছে, মানে সিনেমা ব্যানার পেইন্টিংটা স্টাইলটাকে কি করে আমরা কন্টেম্পোরারি ইস্যুস, 13 সাল প্রবল আন্দোলন চলছে, বুঝছেন, কিন্তু তার ইম্প্যাক্ট চলে যাচ্ছে। আমরা বলেছিলাম যে কন্টেম্পোরারি ইস্যুস নিয়ে আমরা স্টাইলটাকে ধরে কাজ করব। আরও অনেকে কাজ করেছে নানা রকম। এটা ডেনমার্কে নিয়ে গিয়েছিল এদেরকে রুহুল আমিন কাজল, আমাদের কাজল ভাই। ডেনমার্কের কোপেনহেগেনের ওনারা কাজ করতে গেছিলেন, এবং কোপেনহেগেনের সিটি কর্পোরেশনে তাদের ছবি প্রিজার্ভড আছে এবং খুব জনপ্রিয় হয়েছিল। এই দেখেন কোপেনহেগেন। এই ক্রেজি লাভার আবার লন্ডনে এক্সিবিটেড হয়েছে। জাপানের একটা বিশাল একটা এক্সপোজিশন হয়েছিল বাংলাদেশের ট্র্যাডিশনাল আর্টের, তার ব্যানার করা হয়েছিল এই রিক্সা পেন্টিং এবং সিনেমা ব্যানার পেন্টিং দিয়ে। খেয়াল করবেন কত অদ্ভুত অদ্ভুত ঘটনা এখানে ঘটছে। আমরা এই ওয়ার্কশপ করেছিলাম 16 সালে, পরেও করেছি 19 সালেও প্র্যাকটিক্যাল কাজ করেছি। প্যারিসে একটা বড় এক্সিবিশন হচ্ছে, এই একটা বিশাল কাজ, এটা প্রায় 9 ফিট বাই 18 ফিট একটি পেন্টিং। একজন কিউরেটর এসেছিল, সে বাংলাদেশ থেকে ঘুরে ঘুরে সিনেমা ব্যানার পেন্টিং উঠে নিল, এবং এই যে এখন প্যারিসেই আছে। এটি আমরা সাহায্য করেছিলাম কাজ করার কাছে। তো এই পেন্টিংটি যখন করছেন তখন ঘটনাচক্রে আমি দেশে ছিলাম না, ইউকেতে ছিলাম। তো ফিরে আসার পর ওস্তাদ আমাকে বললো যে ঝড়ে তাদের পেন্টিং পুড়ে গেছে, কারণ তাদের কোনো স্টুডিও নাই আর। এই জন্য পরে যখন বললাম ওস্তাদ পেন্টিংয়ের নাম কী হবে, বললাম ঝড়ে উড়ে গেছিল, নাম দেন ঝড়ের পাখি। এরপরে নাম হয়ে গেল ঝড়ের পাখি। এটা এক্সিবিট হয়েছিল প্যালাস ডে টোকিওতে, ফ্রান্সের খুব বিখ্যাত গ্যালারি এটা। এইটা গেল আমাদের সিনেমা ব্যানার সম্পর্কে ছোট করে বললাম, কারণ সিনেমা ব্যানার পেন্টিং নিয়েই একটা প্রেজেন্টেশন হতে পারে আসলে, কারণ এটা এত ডিটেইলিং আছে, এত মজা আছে, আমি অনেক কিছু দেখাতে পারি নাই। আমরা একবার ট্রাকে যাই ছোট্ট করে। আমি আপনাকে ট্রাক নিয়ে কথা বলবো, রিক্সা নিয়ে কথা বলবো বলে শেষ করবো ছোট করে। ট্রাকটা নিয়ে যে একটা কাজ হতে পারে এটা আমরা কেউ ভাবিই নাই, কিন্তু আমি দেখি যে আরে ট্রাকের পেছনে আঁকে কারা আঁকে, দেখি তো একটু খোঁজ করে কারা আঁকে। এই ট্রাক পেন্টিং নিয়ে যখন আমরা কাজ করতে গেলাম, দেখি যে আগে সিনেমা ব্যানার যারা করতো তারাই আবার ট্রাকে আঁকে। দেখবেন যে ট্রাক পেন্টিং, ট্রাকের পেছনের যেটা ডালা, ব্যাক ডালা বলে, এটা কিন্তু একটা পেন্টিংয়ের মতো, কিন্তু সেখানে কিছু ব্যাপার আছে যেটা বিবেচনা, এখানে অনেক কিছু থাকে, উঁচু নিচু সারফেসটা আনইভেন থাকে। ট্রাক তো আর ক্যানভাস না, এটাতে একটা ব্যবহারিক কার্যকারিতা আছে, সেটাকে বোঝানোর জন্য এগুলো করে। এবং উপরে এখানে যুক্ত হচ্ছে কাঠের কাজ, সামনের দিকে যেটাকে হুড বলে ওরা। তার মানে কাঠ মিস্ত্রি এবং সিনেমা ব্যানার পেইন্টাররা মিক্সড হয়ে যাচ্ছে ট্রাক পেন্টিংয়ে এসে, এবং সেখানে তারা ফুল লতা পাতা থেকে শুরু করে আরও অনেক
ট্রাকের ওয়েট বেশি তো ও দিতে পারছে না, পরেরটাই যেতে পারছে না। এই দেখেন কি ডিটেইলিং, এই দেখেন। কেন এটাকে আমরা আর্ট বলবো না? এটাও তো এক ধরনের আর্ট, এবং এই ধরনের লোকায়ত চর্চা যার সঙ্গে জনগণের সম্পর্ক আছে, লোকের সম্পর্ক আছে, পাবলিকের সম্পর্ক আছে। কত হাজার হাজার, আপনি গ্যালারিতে এক্সিবিশন করলেন, কয়টা মানুষ আসে, কয়টা মানুষ দেখে? কিন্তু এই যে পরিবহনে যখন থাকে কিংবা সিনেমা ব্যানার দিয়ে যখন টাঙানো হয়, কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেটা দেখে। এই বিষয়গুলোকে আমরা খুব মনোযোগ দিয়ে দেখি নাই, ভাবি নাই। জানি না এটা শেষ পর্যন্ত এখনো কিছু মানুষ ট্রাক পেন্টিং করে। জালাল ভাই আছেন চুয়াডাঙ্গা শিল্পকলার আর্টের শিক্ষক, আমি জানি না উনি আছেন কিনা আজকে, কিন্তু উনি সিনেমা পেন্টিং লাইনের লোক, এই ট্রাক পেন্টিং এর একটা বিরাট ওস্তাদ। চুয়াডাঙ্গার জালাল ভাই কি আছেন বাই এনি চান্স? কারণ আমি এর আগে একবার শিল্পকলার আর্টের শিক্ষকদের জন্য একটা ক্লাস নিতে, সেশন নিতে এসেছিলাম। তখন দেখি কি সবাই আমার থেকে বড়, কেমন লাগে। এর মধ্যে জালাল ভাই আছে, তো উনি আমার থেকে অনেক বড় এবং অত্যন্ত মুরব্বী এবং ভালো মানুষ। তো তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এই ট্রাক পেইন্টিং এর একটি ধারা আপনারা চেষ্টা করবেন যে যদি সম্ভব হয় আপনারা ট্রাক পেইন্ট খেয়াল করে দেখবেন, এখানে অদ্ভুত অদ্ভুত সব বিষয়বস্তু নিয়ে তারা আঁকেন, এবং মূলত সোর্স হিসাবে ইউজ হয় দেখবেন তার আশেপাশের মানুষ। এবং দেখবেন যে পুরনো আমলে কাঠের কাজ করতো, খাটে কিংবা এই মানুষগুলো কিন্তু যখন তার ব্যবসা হারায় বা তার কাজটা নষ্ট হয়ে যায়, তখন তাদের একটা অংশ চলে গেছে এই ট্রাকের কাজে। দেখবেন যে এই ডিজাইনটা মিউজিয়ামে আছে এবং অনেক কাঠের কাজের সাথে হুবহু মিলে যায়। এটা খুব কৌতূহলোদ্দীপক, খুবই কৌতূহলোদ্দীপক যে কি করে একটা লোকশিল্পের একটা ধারার মানুষ আর একটা লোকশিল্পের দিকে চলে যাচ্ছে এবং সেখানে আবার নতুন ধারা তৈরি হচ্ছে। তার মানে কি সিনেমা ব্যানারের পেইন্টাররা এসে পড়তেছে কারণ তাদের রংটা খেয়াল করবেন ওখান থেকে আসছে, কাঠের কাজ ঢুকে যাচ্ছে কারণ ট্র্যাডিশনাল উড আর কারভাররা সেখানে যুক্ত হচ্ছে, এবং তারপরে যেটা হচ্ছে সেটার নাম ট্রাক পেইন্টিং, ট্রাক আর্ট। সেটা একটা আরেকটা ধরনের কাজ। আমার মনে হচ্ছে যে একবার ইংল্যান্ড থেকে এক ভদ্রমহিলা এলেন, উনি ওটার নাম কি, বিখ্যাত একটা আর্ট স্কুলের অধ্যাপিকা, একটা ওয়ার্কশপ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তো ঘটনাচক্রে আমি তখন একটি গ্যালারির কিউরেটর ছিলাম। তো উনি মূলত রিক্সা পেইন্টিং এবং এইসব বিষয়ে আগ্রহ প্রকাশ করে উনি একদিন আমাদের গ্যালারিতে ভিজিট করতে এলেন, এবং ওনাকে তখন আমি ছবি দেখাচ্ছিলাম। উনি এইটি দেখে, এই যে এই ছবিটি দেখে বলল যে এইটাতে এই যে এইটুকু আর কিছু করার দরকার নাই, মানে ওনার ইউরোপিয়ান বোধ বলছে যে এইটুকুই ভালো। কিন্তু আমাদের পেইন্টাররা তো নানা রকম রং দিয়ে ভরে ফেলবে, এটা তাদের কাছে ভালো। মানে ভালোর ধারণা বিভিন্ন রকম হতে পারে, সেটা মাথায় রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন ওডিওগ্রাফাররা কাজ করছে। তারপরে দেখেন আমাদের ঘরের পাশেই কিন্তু কত কিছু হয়, প্রায় সমস্ত জায়গাতেই, সমস্ত জেলাতেই কম বেশি ট্রাক পেইন্টাররা আছেন। সব জায়গাতেই দু চারজন পাওয়া যায়। এর মধ্যে বিখ্যাত আছে যেমন চুয়াডাঙ্গা বিখ্যাত, যশোর বিখ্যাত, কুমিল্লা বিখ্যাত, চিটাগাংয়ের কিছু পেইন্টার আছে খুব বিখ্যাত, ময়মনসিংহে একজন আছে জনি নামে, সে বিখ্যাত। এসব জায়গায় আমরা বিভিন্ন সময় গেছি বা তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। কিন্তু ট্রাক পেইন্টিংটা এখনো অবহেলিতই বলা যেতে পারে, এখনো খুব বেশি কিছু হয়েছে বলে মনে হয় না, কিন্তু কোনো একদিন নিশ্চয়ই হবে। এবং ট্রাক পেইন্টিংয়ের ব্যাপারটা আরেকটা মানে সাধারণ পরিবহন, টেক্সটের ভিতরে ল্যান্ডস্কেপ দেখেছেন নিশ্চয়ই আপনারা সবাই। দেখেন আমি কিন্তু দেখাতেন জিনিস দেখাচ্ছি, আপনারা দেখেননি এরকম খুব কমই পাবেন হয়তো, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি যেটাকে নতুন করে দেখা আছে, সেটা একটু যদি আপনারা খেয়াল করেন সেটা আপনাদের হয়তো কাজে লাগবে। খুব অল্প, এরা খুব কম পয়সাও পায়, খুব দ্রুতই করে তারা, কিন্তু কি সুন্দর করে তারা জিনিসটাকে ফিনিশিং করে ফেলে দ্রুত। এটা আমাদের জন্য কিন্তু করা কঠিন আছে, আমরা যারা একাডেমিক শিল্পী বা একাডেমিক শিক্ষা পেয়েছি। কত রকমের সাবজেক্ট তার, কত রকমের ডিটেইলিং তার। পাখি, প্রচুর পোস্টার
ফলো করে তারা আমার কাছে, যেমন এক ধরনের পপুলার প্রিন্ট, যেটা রবি বর্মার যে কথা বললাম, রবি বর্মার পেন্টিংগুলো একসময় প্রিন্ট হয়ে বাজারে বিক্রি করতো, যেটা এখনো পাওয়া যায় 10 টাকা 5 টাকা কইরা বিভিন্ন রকম বিষয়বস্তু নিয়ে। সেইটার কিন্তু একটা বড় সোর্স এই পেইন্টারদের কাছে, ওরা ওখান থেকে নেয়, আমি কথা বলে দেখেছি। তাজমহল খুব জনপ্রিয় একটি বিষয় এবং এটা রিক্সাতে আরো বেশি এসেছে। এই দেখেন, বুঝতে পারছেন, সংগ্রাম ঢুকে পড়েছে লোকশিল্পের ভেতরে। এইটা তো খুবই দারুণ। এই যে বেডফোর্ডের লোগোটাকে ব্যবহার করে প্রজাপতি বানিয়ে ফেলছে, এটা কিন্তু বেডফোর্ডের লোগো ভেতরেটা, সেটাকে ওরা ব্যবহার করেছে, করে এটাকে একটা প্রজাপতিতে রূপ দিয়েছে। এটা কি আর্ট না? এটা এক ধরনের শিল্প। পেইন্টাররা কাজ করছে। এই দেখেন বিদেশি ঘর বাড়ি ঢুকে পড়েছে। ওই যে প্রিন্ট জার্মানিতে হতো, আমাদের এখানে 5 টাকা 10 টাকায় বিক্রি হয়। এই জন্য দেখবেন যে খুব ভালো কিছু হলে আমরা বলি ছবির মতো, ছবির মতো আমাদের সুন্দর আর কি, ছবির মতো। এই ছবিটা হইতেছে বিদেশি ছবি, আমাদের দেশের ছবি না। সুন্দরবন অঞ্চলে বাঘটা বেশি দেখা যায়, যে আনইভেন সারফেসটাকেই তারা ব্যবহার করে কিন্তু কাজটা করছে। দ্যাট ইজ ইন্টারেস্টিং, আমার কাছে মনে হচ্ছে যে এটা তো আমরা ভাবতেই পারি না যে এরকম এটা। বাট এইটা আবার কুষ্টিয়া অঞ্চলের লোকজন শিলাইটা বেশি আঁকে, এটা আমি কুষ্টিয়া অঞ্চলে পেয়েছি। আবার তাদের নাম লেখা থাকে, দেখবেন যে পেইন্টার বিল্লাল, সোহেল আর্ট, মানে কি পেইন্টিং এর কোডটা দিয়েছে পেইন্টার, আর্টটা করেছে সোহেল। পেইন্টার মানে যে রং করে, রং করা এবং আর্ট করা ওদের কাছে দুটো আলাদা জিনিস। পেইন্টার মানে যে পেইন্ট করে, মানে রং দেয়, ঢালাও রং টং দিয়ে দিল। আর আর্টিস্ট হচ্ছে যে আর্ট, যে সোহেল আর্ট, সে এবার তার আবার ফোন নাম্বার আছে, দেখেন, প্রয়োজনে ফোন করে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা কেন জানেন? কারণ হইতেছে যে ট্রাক তো ট্রাভেল করে, কোনো অঞ্চলের ট্রাক দেখে যদি কোনো কারো ট্রাক মালিকের ভালো লাগে, তখন সে আবার এই ফোন নাম্বার দিয়ে ফোন করে। এমন দেখা যায় যে কুষ্টিয়ার জোয়ারাঙ্গার আর্টিস্ট চলে গেল কুমিল্লায় কাজ করতে, যে একটা ট্রাক করে একটা কন্ট্রাক্টে কাজ করে আবার চলে গেল। ট্রাক পেইন্টিং এর কাজ হচ্ছে পাকিস্তান এবং রাজস্থানের ট্রাক খুব বিখ্যাত, এবং পাকিস্তানের এটাকে এক ধরনের ব্র্যান্ডিং করে, এক ধরনের প্রচারণা করে একটা জায়গায় নিয়ে গেছে। আমাদের এখানকার ট্রাক কিন্তু ওরকম নয়, কিন্তু আমাদের এখানে ট্রাকের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা দরকার, এবং এটাকে কি করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা করার অবকাশ আছে। শেষ হয়ে গেল নাকি? এ দেখেন ভ্যান গগ, পার্সপেক্টিভ খেয়াল করবেন, এটা কিন্তু পেছনে আছে। এই দেখেন বিভিন্ন রকমের পৌরাণিক বিষয়বস্তু, পোস্টার, হালকা রোমান্টিক বিষয়াদি ঢুকে পড়েছে। তো ট্রাক পেইন্টিং বিষয়টা একটা ছোটখাটো একটা ধারণা নিশ্চয় পেলেন। এবার আমি রিক্সা পেইন্টিং দিয়ে শেষ করব। আর রিক্সা পেইন্টিং ট্রাক বা সিনেমার মতো অনেক বিশাল হয় না, ছোট ছোট হয়, এবং সিনেমাম্যানের পেইন্টিংটা হয় সাদা ক্যানভাসের উপরে বা মার্কিন কাপড়ের উপরে, আর ট্রাক্টের কাজটা হয় কাঠের উপরে। আর রিক্সায় যখন যায় জিনিসটা, রিক্সায় এই বিষয়টা আবার টিনের প্লেটের উপরে। খেয়াল করবেন আমার ক্যানভাসই চেঞ্জ হয়ে যেতেছে, একটা কাপড়, একটা কাঠ, একটা টিন। এবার টিনের মধ্যে আসার পর এই নতুন ধরনের রিক্সা, যেটাকে ঢাকাকে তো রিক্সার শহরও বলা হয়, এই রিক্সার শহরে এসে এটা একটা অন্যরকম মাত্রা পেল, সেটা আমরা একটু দেখি। এটা একটা কমপ্লিটলি রিক্সা, যেটা আসলে আগা পাঁচতলা সুন্দর, এবং এখানে শুধু পেইন্টিং নয়, এখানে নানা রকমের রেক্সিনের কারুকাজ করা, অ্যাপ্লিকের কাজ আছে, এবং নানা রকম জিনিসপত্র ইনস্টল করা হয়েছে এখানে, একদম অ্যাসেম্বল করা হয়েছে এখানে। এভাবে একটা রিক্সা আসলে একটা আর্টওয়ার্কে পরিণত হচ্ছে। এবং আমার ধারণা, যেটা আপনাদেরকে শুরুর দিকের আলোচনায় আমি বলেছিলাম, যে আসলে লোকশিল্প গ্রামে হয় একটা অংশ, কিন্তু শহরেও লোকশিল্প হয়। এবং এই যে তিনটা জিনিস আমি আপনাদের দেখালাম, এগুলো মূলত শহরেই গড়ে উঠেছে, এটা গ্রামে হয় না। এখানে
রিক্সা পেইন্টিংয়ের সঙ্গে যেমন ধরেন যে আমাদের লোকশিল্পের যে ট্র্যাডিশনাল ধারা, তার লাইন এখানে কাজ করেছে। বিষয়বস্তু নিয়ে কাজ করার সময় দেখা যাচ্ছে যে সেখানে নানা রকম পপুলার প্রিন্টস এখানে ইনভলভ হয়েছে, কারণ সেই বিষয়বস্তুগুলো এত বিস্তৃত, সেটা দেখলে আপনি টের পাবেন। এবং অ্যাপ্লিকের কাজটা এখানে যুক্ত হয়েছে। আমি জানি না এটা কীভাবে হলো, কিন্তু এটা ঘটেছে, এটা খুব মীমাংসা করা যায়নি এখনো। এটা নিশ্চয়ই আরও গবেষণার অবকাশ আছে। কিন্তু ধর্মীয় বিষয়াদি, মিথ, বিশ্বাস, এগুলো কিন্তু রিক্সা পেইন্টিংয়ের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যা মানুষের ভালো লাগে, ভালোবাসে, শ্রদ্ধা ভক্তি করে, এরকম বিষয়গুলো আসে। এই যে আমাদের লক্ষ্মীর সরা, এই সরার লাইনের সাথে আমার মনে হয় যে রিক্সা পেইন্টিংয়ের একটা লাইনের একটা সম্পর্ক আছে। এই যে সরাগুলো দেখছেন না, সরা, শখের হাড়ি, এই যে লাইন, এই দেখেন লাইন। আমরা যখন গভীরভাবে দেখার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, তখন আমাদের মনে হচ্ছে যে আসলে এই লাইনটা বোধহয় আমাদের ট্র্যাডিশনাল যে ধারা ছিল সেখান থেকেই এটা অ্যাডপ্টেড হয়েছে। কিন্তু কালার আবার ট্র্যাডিশনাল নয়, সেটা আবার আসছে সিনেমার থেকে। আমি যখন কাজ করতে গেলাম তখন দেখি কি যে একজন ওই এস মঈন, খুব প্রবীণ রিক্সা পেন্টার বা সিনেমা ব্যানার পেন্টার, উনি বললেন যে ওই যে আলাউদ্দিন আসছিল, ও ভালো পারে না দেখে ওরে করলাম তুই রিক্সায় কাজ কর যা। মানে সিনেমা ব্যানার পেইন্টিং এতই গুরুত্বপূর্ণ ছিল যে যে খারাপ কাজ করতো তোকে তুই রিক্সায় করে টোরে খা। মানে তখন রিক্সায় কাজকে অত গুরুত্বপূর্ণ মনে করা হতো না। বাট আলাউদ্দিন ইজ ওয়ান অফ দ্য মেজর ফিগার ইন রিক্সা পেইন্টিং। কিন্তু আলাউদ্দিন মানে মারা গেছেন ভদ্রলোক, কিন্তু আলাউদ্দিনের ভাইগনা রফিক এখনো কাজ করে, রফিক ভাই। এবং তিনি, এই দেখেন লাইন, খেয়াল করেন, ডাইমেনশন আনার জন্য, যেহেতু অ্যানামাল পেইন্ট দিয়ে টিনের পাতের উপরে করা হচ্ছে, অনেক ঘষা মাজার সুযোগ নাই, তখন সাত 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 করে লাইন দিয়ে তারা এইরকম একটি জিনিস তৈরি করার যে ডাইমেনশন আনার চেষ্টা করেছে। অজস্র পেইন্টিংয়ের সিনেমা ব্যানার বিষয়বস্তু আকারেও আবার রিক্সাতে এসেছে, সেটা আপনারা জানেন কম বেশি। কিন্তু ছাড়াও অজস্র বিষয় আসছে। এই যে দস্যুরানী ফুলন দেবী, এটা ফিল্ম থেকে আসতেছে, কিন্তু ফুলন দেবীর জনপ্রিয়তাই ওদেরকে আকৃষ্ট করেছে। এবং যেটা জনপ্রিয় ফিল্মটাকে নিয়ে কাজ করার একটা চেষ্টা একটা সময় ছিল, এখন অতটা নেই, কিন্তু একটা সময় প্রবল ছিল। যেমন র্যাম্বো, আহমদ ভাইরাকা, দেখে নামও দেখা আছে। কিন্তু পরবর্তীকালে স্ক্রিন প্রিন্ট এসে যাওয়ায় সেটি খুব বেশি সুবিধা করতে পারে নাই, এটা নানা রকম জটিলতার মধ্যে গেছে আর কি। এই যে পপুলার প্রিন্ট, এই যে দেখেছেন, এগুলো আপনি এখনো পুরান ঢাকায় কিংবা অনেক জায়গাতেই পাবেন। এগুলোকেই বলে পপুলার প্রিন্ট, মানে জনপ্রিয় ছাপাই ছবি, যেটা এখনো বিক্রি হয় শাঁখারী বাজার, লক্ষ্মী বাজার, এসব জায়গায় গেলে আপনি পাবেন। এইটার একটা প্রভাব আছে সিনেমা ব্যানার রিক্সা পেইন্টিং এর মধ্যে, সেটা আপনারা দেখতে পাবেন কিছু একটু পরেই। এই দেখেন ময়ূর, খেয়াল করেন, দেখেন ময়ূর, এই যে আবার ব্যাপী করছে, এই দেখেন এখান থেকে ময়ূরটা চলে আসলো, এই দেখেন ময়ূর। আর কে দাস, রিক্সা পেইন্টিং লাইনের খুব কেন্দ্রীয় চরিত্র আর কে দাস, এখনো জীবিত আছেন, উনি বেঁচে আছেন, অনেক বয়স, 90-90 হয়ে গেছে। আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে দীর্ঘ সময় কথা বলার এবং আড্ডা দেওয়ার। ওনার স্টুডিও এটা, সেখানে উনি নানা রকম বিষয়বস্তু নিয়ে কাজ করেছেন। এই দেখেন উপরে টাইটানিক, নিচে মরুভূমি, তার নিচে, এগুলো কোত্থেকে আসলো? আমার ধারণা মূলত বিভিন্ন রকমের পোস্টার তাদের একটা বড় সোর্স, এবং সেই পোস্টারগুলোকে তারা তাদের মতো করে রেখেছেন, যে কারণে এটা একটা আলাদা গুরুত্ব তৈরি হচ্ছে। এছাড়া রিলিজিয়াস বিষয়াদি এসেছে, এই যে সংকীর্তন, রাধাকৃষ্ণ, আর এই চোখের মধ্যে এবং শাপলা ফুলের ভেতরে তাজমহল। আমি জানি না কেন তাজমহল একটা আইকনিক, মানুষ তাজমহল খুব পছন্দ করে, এবং কত রকমভাবে যে রিক্সা পেইন্টাররা তাজমহল লেগেছে তার ইয়াত্তা নেই, শেষ নেই কোনো। খেয়াল করেন, এটা চোখের মধ্যে, এখানেই আমরা 5টা-6টা দেখতে পাচ্ছি। এ দেখেন সংসদ ভবন,
সংসদ ভবনের সামনে কেন এত দেশের পতাকা, এটা আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না, কিন্তু করেছে। এবং সেই সংসদ ভবন থেকে কত কিছু দেখা যাচ্ছে। এটা সবচেয়ে, এই দেখেন সাদ্দাম একসময় ছিল, কিন্তু সাদ্দাম কিন্তু খুবই জনপ্রিয় ছিল এবং তাকে নিয়ে প্রচুর কাজ করা হতো। লাদেন ঢুকে পড়েছে। তার মানে কি, জনপ্রিয় বিষয়, মানুষের জনপ্রিয়তা, মানুষের ভালো লাগা খারাপ লাগার একটা বহিঃপ্রকাশ ঘটতে আরম্ভ করেছে। এবং সাদ্দাম আর লাদেন আমার একই সাথে, দুজনেই মনোযোগ করতেছে। আবার দেখেন মুক্তিযুদ্ধ একটা বড় ব্যাপার, ৭১-এর পর মুক্তিযুদ্ধ একটা বড় ব্যাপার হয়ে দেখা দিয়েছে। এই যে শেখ মুজিব, যুদ্ধ চলছে, যুদ্ধ পরবর্তী সময়ে আবার যে সন্ত্রাস ৭০ দশকে তৈরি হয়েছিল, একটা অশান্তি, হাইজ্যাক, ছিনতাই, হ্যাঁ, মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারী আসছে, তারপরে তাদের জীবনের বিষয়বস্তুগুলোই আসতে আরম্ভ করলো। এবার যেটা ঘটলো কি, ৭০ দশকের দিকে একবার রাজনৈতিক পট পরিবর্তন হলো যখন, তখন ঠিক হলো যে রিকশায় মানুষের ছবি আঁকা যাবে না। সরকারি নিয়ম হলো যে মানুষের ছবি থাকলে সেই রিক্সা রেজিস্ট্রেশন পাবে না। তাহলে রিক্সা পেন্টারে কি করবে, ওরা মানুষের জায়গায় পশু পাখি আঁকতে আরম্ভ করলো। তার ফল দাঁড়ালো দেখেন, মানুষ একটা দিয়ে মানে ভালো, কিন্তু মানুষ যা যা করতো তাই তাই এখন পশু পাখি করতে আরম্ভ করলো। এবং তখন দেখা গেল যে পাঠশালায় শিয়াল পণ্ডিত পড়াইতেছে, সিংহ আসছে ছাত্র, বিয়া বাড়ির বরযাত্রী, পিকনিক, এটা সেটা সব মানুষ বাদ। এবং এটা দারুণ ব্যাপারে পরিণত হইল। এবং এইটা রিক্সা পেন্টিংকে এমন একটা মাত্রা দিল যেটা আসলে অবিশ্বাস্য। সোশ্যাল রিয়েলিজম বলে যেটাকে, যে সোসাইটির একটা রিফ্লেকশন আমাদের মডার্ন পেন্টারদেরকে হয়তো আমরা দেখতেই পেলাম না ওভাবে, বা তারা হয়তো অন্যভাবে আঁকলো। আর রিক্সা পেন্টারে কিন্তু একে বাজারে ছেড়ে দিল, তারা সার্ভাইভও করলো। এই দেখেন রিক্সার একটা গ্যারেজ এগোচ্ছে, একটা চিতাবাঘ সেলাই করতেছে, শিয়াল আসছে চা নিয়া, একটা বানর আবার কোলাজের কাজ করছে। দেখেন একটা রিক্সার গ্যারেজ, বনভোজন, ভাবেন এরকম বনভোজন। বাঘ কবে থেকে পোলাও খাইতে আরম্ভ করলো এটা আপনি আমাকে জিজ্ঞেস করেন না, আমি বলতে পারবো না। কিন্তু রিক্সা পেন্টিং এর বাঘ পোলাও খাই, এবং বড় একটা হাড়িতে করে, এবং পশু পাখিও সেখানে আসে। তারা সবাই মহা আনন্দে মিলে ঝিলে থাকে, তাদের ভেতরে কোনো বিরোধ নাই। এইটা আবার খুব প্রিয় ছবি লাগে, যে সিংহ যে কতদিন ট্রাফিক কন্ট্রোল করতে পারে, এবং একটা বানর যে চালাবে, হ্যাঁ, ভ্যান চালাইতেছে একটা শিয়াল, দূরে আবার একটা মসজিদ, এইসব বিল্ডিং যে কোথা থেকে এলো। এই যে ডিআইটি ভবনের যে ঘড়ি, যেটা একসময় ঢাকার বিখ্যাত ছিল, সেটা এসে পড়েছে এখানে। যে বরযাত্রী, সিংহ আমার বিয়ে, হ্যাঁ, আটকে দাসের আঁকা, সব পশু পাখি এসে পড়েছে। এবার মিথোলজিক্যাল বিষয়াদি এসে পড়লো, যে এই যে আলিফ লাইলা থেকে শুরু করে দত্ত, কিংবা আপনার বোরাক, নিচেরটা দেখবেন বোরাক, এই যে দত্ত এসে পড়ছে। হ্যাঁ, এখানেও দেখবেন আর্টিস্টরা লিখে দিতেছে 17 নম্বর হোসেনি দালান রোড। এবং এখনো আহমেদ ভাই 17 নম্বর হোসেনি দালানেই থাকেন। আহমেদ ভাই খুব বিখ্যাত আর্টিস্ট, অনেক জায়গায় তার কাজ, লন্ডন মিউজিয়ামে আছে, ফুকুওকায় তার অনেক কাজ আছে। এবং সোশ্যাল গ্রামের ব্যাপারগুলো তারা যে ভুলে গেল তা কিন্তু না। তারা এই যে যেমন ধরেন যে ধান ভাঙছে, কিংবা অনেক বাচ্চা কাচ্চা নিয়ে রিক্সাওয়ালার বিরাট সংসারের অভাবের সংসার, রিক্সা পেন্টিং এর বিষয় হচ্ছে। এই ছবিটি স্লেড স্কুল অফ আর্টের যে অধ্যাপিকা এসেছিলেন, অত্যন্ত আগ্রহ করে এই ছবিটা উনি কিনে নিয়ে গিয়েছিলেন, আমার মনে আছে এটা। এবং উনি পরে আর কে দাসের সঙ্গে দেখা করেছিলেন পুরান ঢাকায় তার নারিন্দার বাসায়। যে ভাবুন, আমরা, এটা আমার প্রিয় ছবি একটা, দেখবেন যে আপনি ঢাকায় বসে দূরে হিমালয় দেখতে পাচ্ছেন, এর মধ্যে যা যা আছে সব এর মধ্যে এসে এঁকে ফেলেছেন। এইটা একটা অসাধারণ ছবি আর কি। এই ঢাকার মনে হয় আপনার বাড়ির ব্যালকনি থেকে দেখছেন দূরে হিমালয়, তারপরে নৌকা আছে, লঞ্চ আছে, স্টিমার আছে, যত রকমের যানবাহন হতে পারে সব আছে, ট্রেনও আছে, কিন্তু দূরে হিমালয়। পুরান ঢাকার একটা দৃশ্য, লোকজন গল্প গাছা করছে,
বউ পিটাচ্ছে, বউ পিটানোটাও একটা বিষয়, মানে যেটাকে আমরা বিশেষ ধরনের ভায়োলেন্স বলছি। মদ টদ খাচ্ছে, বউ পিটাচ্ছে। আবার লোকজ জীবন তাদের বিষয়বস্তু হয়েছে, নববর্ষ কিংবা বাউল গান, বাইজি নাচ, যাত্রাপালা তাদের বিষয় হয়েছে। রিক্সা পেন্টিংয়ের বিষয় না অজস্র, মানে এটা দেখায় শেষ করা খুব কঠিন। আস্তে আস্তে বিষয়টা শেষ হতে আরম্ভ করলো, এই যে স্ক্রিন প্রিন্ট এসে গেল। এই স্ক্রিন প্রিন্ট আসলো, ডিজিটাল প্রিন্ট আসলো, রিক্সা পেন্টিংয়ের মানে ব্যবহার কমে যেতে লাগলো। যদিও এখন রিক্সা প্রিন্টিং হয়, অল্প কিছু মানুষ এখনো কাজ করে, রিক্সায় কাজ খুবই কম করে। এবং এই রিক্সা পেন্টিং, সিনেমা ব্যানার পেন্টিং এবং এই ট্রাক পেন্টিংয়ের ধারার একটা প্রভাব যে একাডেমিক আর্টিস্টদের উপরে পড়েছে সেটা কি জানেন? জানেন না? 5-6টা স্লাইড দেখা দাও। এইটা আপনাদেরকে অবাক করার মতো বিষয় হবে যে এই যে এতক্ষণ ধরে আমরা যত কথা বললাম, এই যে স্পেশালি নগর পাটটা নিয়ে, এর একটা দারুণ প্রভাব পড়েছে আমাদের অনেক বিখ্যাত শিল্পীর কাজে, যেটা আপনারা হয়তো খেয়ালই করেন নাই। এরকম কয়েকটি জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, মেইন স্ট্রিম আর্ট বলি আমরা যেটাকে, তাদের ভেতরে এরকম কিছু এই দেখেন, চন্দ্রশেখর দে কাঠের এবং কাঠের কাজের সাথে মিলাই করেছে। এবং চন্দ্রশেখর দের নাম শুনেছেন তো, বিখ্যাত শিল্পী, চিটাগাংয়ের, এখন ঢাকাতেই থাকেন। তার কাজ মিল পাচ্ছেন? নিশ্চয়ই শিল্পীরা তাদের মতো করে নিয়েছে, কিন্তু কালার এবং তার কাঠের কাজের ধরন এবং এখানে এই যেমন শিশির ভট্টাচার্যের কাজ, মিল পাচ্ছেন? এই দেখেন, সিনেমার পোস্টার দিয়ে কাজ করেছে আব্দুল সালামের একটা ইনস্টলেশন। এটা জাপানের ফুকুওকায় সম্ভবত এই ইনস্টলেশনটা ছিল। খেয়াল করেন, জাপানের ফুকুওকায় চলে গেল কিন্তু এই পোস্টার দিয়ে করা কাজটা নিয়ে। আমরা কিন্তু ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারলাম না। এইটিও আরেকজনের কাজ, এটাও সালাম ভাইয়ের কাজ। আব্দুল সালাম ভালো কাজ করেন। এগুলো সম্ভবত এগুলো আব্দুল সালামের কাজ, খেয়াল করবেন। এর মধ্যে আবার মাসেলটা এসে যাইতেছে সুলতানের মতো। হ্যাঁ, নানা রকম বিষয়কে তারা ম্যানিপুলেট করে করে নানা রকম ভাবে কাজ করেছে। যে চিস্তির কাজ, মাসুম চিস্তির, এটা বোধহয় মানিক বণিকের কাজ। তার মানে আমাদের মেইন স্ট্রিম আর্টিস্টরাও কিন্তু এখান থেকে নিয়ে তাদের মধ্যে করে কাজ করছে। এটা সুমন ওয়াহেদের কাজ। সুমন ওয়াহেদের ক্লাস পেয়েছেন আপনারা? সুমন ওয়াহেদ তার স্টুডেন্ট জীবনে এরকম কাজ করতো। আমি শান্তিনিকেতনে যখন গেছিলাম তখন আমাকে নিয়ে যে দেখালো যে দাদা আমি এরকম কাজ করছি, এবং ভালো। পরে যদি ওর কাজ অন্যদিকে চলে গেছে, কিন্তু কিছু কাজও করেছিল এই লাইনে। এই দেখেন, তার মানে কি? তার মানে দেখা যাচ্ছে যে চাইলে এরকম কাজ করা যেতে পারে। এবং এরকম কাজ, এটা 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 হলো লিসার কাজ, তাহমিনা হাফিজ লিসা আমাদের একটা ওয়ার্কশপ প্রোডাকশন করেছিল। এবং হ্যাঁ, এটা এক্সিবিশন হয়েছিল। এটা হইতেছে যে উড়ন্ত প্রেম নামে একটি এক্সিবিশন। মানে এই মোটরসাইকেল করে দুটো ছেলে মেয়ে গেছিল ওয়ার্কশপে, তারপর ওরা এই মোটরসাইকেলটাকে পঙ্খিরাজের মধ্যে করে নিজেরাই নায়ক নায়িকা করে নানা রকম গল্প তৈরি করে এগুলো বানানো হচ্ছিল। এগুলো কি করে সিনেমা ব্যানার পেন্টিংটা মডার্ন আর্টের দিকে চলে যাচ্ছে, মডার্নের সাথে যোগসূত্র তৈরি করছে, সেগুলোই আমি আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম। এই হলো মোটামুটি গল্প। তো তাহলে আজকের মতো আলবিদা। কোনো একদিন যদি আবার দেখা হয় আবার কথা হবে, ঠিক আছে? বিদায়, কালকে 5টায় দেখা হচ্ছে। শুভরাত্রি।